একজন বিলিয়নিয়ার চুপচাপ একটি বিলাসবহুল সোফায় শুয়েছিল, গভীর ঘুমে থাকার ভান করছিল। কোনো আওয়াজ না করে গরিব পরিচারিকা ঘরে প্রবেশ করল। সে ভাবল যে সে টাকা চুরি করবে বা কিছু ভুল করবে, কিন্তু না, সে যা করল তাতে সে অবাক এবং স্তম্ভিত হয়ে গেল। এমন একটি কাজ যা কেউ কল্পনাও করতে পারত না, বিশেষ করে সমাজের নিম্নবর্গীয় একটি মেয়ের কাছ থেকে। এই সাধারণ মনে হওয়া গল্পটি আপনাকে জীবনকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখতে বাধ্য করবে। এটি শেষ পর্যন্ত শুনুন এবং আপনি বুঝতে পারবেন কেন লক্ষ লক্ষ মানুষের চোখে জল এসেছিল। সিমলার পাহাড়ে অবস্থিত একটি শান্ত বিলায় দুপুর ধীরে ধীরে কাটছিল। বাইরে দেওদার গাছের পাতার ফিসফিসানি এমন লাগছিল যেন জঙ্গল ফিসফিস করছে, যা কাঠের আধা খোলা জানালা দিয়ে আসা বাতাসের ফিসফিসানির সাথে মিশে যাচ্ছিল। 40 বছরের অর্জুন খান্না সোফায় চুপচাপ শুয়েছিলেন। তার চোখ আধবোজা ছিল এবং শ্বাস-প্রশ্বাস নিয়মিত ছিল, যেন তিনি ঘুমাচ্ছেন। কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন না, তিনি পরীক্ষা নিচ্ছিলেন। ঘরের অন্য কোণে দুটি বুকশেলফের মাঝে একটি কালো সিন্দুক রাখা ছিল, যার দরজা আধা খোলা ছিল এবং ভেতরে বড় নোটের তারা সুন্দরভাবে সাজানো ছিল, তালা ছাড়া। এটি ছিল একটি ফাঁদ এবং লক্ষ্য ছিল পূজা, সেই পরিচারিকা যাকে কাজে রাখার 1 মাসও হয়নি। অন্যদের উপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল, বিশেষ করে 3 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় নিজের স্ত্রীর মৃত্যুর পর। তখন থেকে তিনি নিজের মধ্যে গুটিয়ে গিয়েছিলেন, কঠিন এবং উদাসীন জীবনযাপন করছিলেন। তার হৃদয়ে এই ঘরে কেউ কোনো উদ্দেশ্য ছাড়া আসে না। পূজাও তেমনই ছিল, যদিও সে সবসময় বিনয়ী এবং নিবেদিত প্রাণ দেখাত। অর্জুনের জন্য এটি ছিল কেবল একটি ভান, তাকে বিশ্বাস করতে হতো। বারান্দা থেকে হালকা পায়ের আওয়াজ এলো। পূজা ভেতরে এলো। তার হাতে সদ্য শুকানো কাপড়ের ঝুড়ি ছিল। সে সোজা লন্ড্রি রুমের দিকে যেতে যাচ্ছিল, কিন্তু যখন তার নজর সিন্দুকের খোলা দরজার উপর পড়ল, তখন সে থমকে গেল। সে ইতস্তত করে সোফায় ঘুমন্ত অর্জুনের দিকে তাকালো। তার মুখ শান্ত ছিল, কোনো নড়াচড়া নেই। সে ঝুড়ি নিচে রাখল এবং কাছে এলো। অর্জুনের হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগল। সে নিজের মুখ শান্ত এবং শ্বাস-প্রশ্বাস নিয়মিত রাখার চেষ্টা করল, যখন তার ভেতরে একটি নীরব ঝড় চলছিল। সমস্ত অনুভূতি এই মুহূর্তটিতে এসে জড়ো হয়েছিল। সে কি করবে? পূজা সিন্দুকের সামনে থামল, একটু ঝুঁকল। তার হাত লোহার দরজা স্পর্শ করল, একটি থেমে থাকা শ্বাস। কিন্তু সে কিছুই নিল না। সে কেবল এলোমেলোভাবে পড়ে থাকা নোটের তারাগুলো সুন্দরভাবে সাজালো। সিন্দুকের দরজা বন্ধ করল এবং ঘুরে দাঁড়ালো। ঘর থেকে বের হওয়ার আগে সে নিজের পকেট থেকে একটি ছোট কাগজ বের করল। দ্রুত কিছু লাইন লিখল। অর্জুন সাহেব, সিন্দুক খোলা ছিল, আমি এটি বন্ধ করে দিয়েছি, সাবধানে থাকবেন, পাছে দিয়া দেখে ফেলে। পূজা কাগজটি কফি টেবিলের ওপর রাখল এবং চলে গেল, ঠিক ততটাই নিঃশব্দে যতটা সে এসেছিল। দরজা ধীরে করে বন্ধ হল। অর্জুন চোখ খুললেন। তিনি সঙ্গে সঙ্গে উঠলেন না। তার চোখ তখনও ছাদের দিকে স্থির ছিল। তার হৃদয়ে একটি এমন অনুভূতি উথলে উঠছিল, যার নাম তিনি দিতে পারছিলেন না। এমন কিছু ঘটেছিল যা তার প্রস্তুতির বিপরীত ছিল। তিনি ভেবেছিলেন যে তিনি একজন চোরকে হাতে নাতে ধরবেন, সঙ্গে সঙ্গে গার্ডকে ডাকবেন, তাকে কোনো চিন্তা না করে বের করে দেওয়ার একটি বৈধ কারণ থাকবে। কিন্তু না, সে তো তাকে সাহায্য করল এবং সিন্দুক বন্ধ করে দিল। ওই নোটটি তার হৃদয়ে জমে থাকা বরফের পুরু স্তরকে ভেদ করে গেল। অনেক দিন হয়ে গিয়েছিল কেউ এত ছোট ছোট জিনিসের পরোয়া করেনি, এমনকি তার আত্মীয়রাও না। কেউ কি তাকে কখনো সিন্দুক বন্ধ করার কথা মনে করিয়ে দিয়েছিল? কেউ কি কখনো এই দিকে মনোযোগ দিয়েছিল যে দিয়া নগদ টাকা দেখে তা নিয়ে খেলতে পারে? সে ছাড়া আর কেউ না। তিনি উঠলেন, কাগজটি তুললেন, লেখাটি মনোযোগ দিয়ে দেখলেন। লেখাটি সামান্য ঝুঁকে যাওয়া, একটু তাড়াহুড়োর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একজন এমন ব্যক্তির লেখা যিনি ভান করেন না, যার মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। রান্নাঘরে পূজা সবজি কাটছিল। দিয়া টেবিলে বসে রঙিন ক্রেয়ন দিয়ে অনিশ্চিত আকার আঁকছিল। তার প্রতিটি রেখা মায়ের ঝাপসা স্মৃতিগুলোর একটি টুকরো ছিল। একমাত্র মহিলা যিনি এই ঘরটিকে কখনো হাসিতে ভরিয়ে তুলেছিলেন। পূজা খেয়াল করল না যে কেউ তাকে দরজা থেকে দেখছে। সন্ধ্যার আলো জানালা দিয়েছে কে আসছিল, মেঝেতে তার ছায়া তৈরি করছিল, ঠিক ততটাই শান্ত এবং নিঃশব্দ যতটা সে নিজে ছিল। তোমার পুরো নাম কি? অর্জুনের আওয়াজ হঠাৎ প্রতিধ্বনিত হল, শান্ত কিন্তু এতটাই তীক্ষ্ণ যে পূজা চমকে ঘুরে দাঁড়াল। জি। পূজা ঘাবড়ে গিয়ে ছুরিটি নামিয়ে রাখল। আমি জিজ্ঞেস করেছি তোমার পুরো নাম কি?
জি, আমার নাম পূজা শর্মা, সে উত্তর দিল, হঠাৎ জিজ্ঞেস করায় কিছুটা অবাক হয়ে। আগে কোথায় কাজ করতে? আমি দিল্লির করলাবাগে একটি পরিবারের জন্য 10 বছর কাজ করতাম। যখন বৃদ্ধা ঠাকুমার মৃত্যু হয় তখন আমি পুরনো মালিক একটি সুপারিশপত্র লিখেছিলেন, যদি আপনার লাগে তো। লাগে না, অর্জিন মাঝখানে থামিয়ে দিলেন, কিন্তু তার চোখে কোমলতা এসে গিয়েছিল। তিনি কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ঘুরে চলে গেলেন। পূজা চুপচাপ দাঁড়িয়ে রইল, সেই অদ্ভুত কথোপকথনের কারণ বুঝতে না পেরে। নিজের অফিসে অর্জুন আবারও সেই কাগজটি তুললেন। আরও একবার তিনি এটি মনোযোগ দিয়ে পড়লেন। এটি কেবল সিন্দুকের কথা ছিল না, এটি ছিল সত্যিকারের দয়া থেকে জন্ম নেওয়া যত্নের একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। নজরদারিতে থাকার কারণে নয়, কোনো লাভের জন্য নয়। তিনি এটা স্পষ্টভাবে অনুভব করলেন। অফিসের টেবিলের কোণে আবেদনপত্রের একটি ফোল্ডার পড়েছিল। তিনি পূজার ফোল্ডারটি বের করলেন এবং আবার দেখলেন। বিশেষ কিছু ছিল না, কোনো উচ্চশিক্ষা নেই, কোনো পেশাগত অভিজ্ঞতা নেই, শুধু বৃদ্ধা মালকিনের ছিল দ্বারা লেখা একটি হাতে লেখা চিঠি ছিল। আমি পূজাজির মূল্যায়ন প্রশংসা শব্দ দিয়ে করার অধিকার রাখি না, কিন্তু একটি কথা আমি জোর দিয়ে বলতে পারি, পুরো 10 বছর ধরে আমার মায়ের যত্ন একটি পরিবারের সদস্যের মতো করা হয়েছিল, একজন পরিচারিকার মতো নয়। আমাদের জন্য পূজাজি পরিবারের অংশ ছিল। অর্জুন ফোল্ডারটি বন্ধ করে দিলেন, চেয়ারে পেছনে হেলান দিলেন। তিনি ভেবেছিলেন যে স্ত্রীর মৃত্যুর পর এই ঘরে কেউ এমন আসবে না যে এটিকে আবার উষ্ণতায় ভরিয়ে তুলতে পারে। কিন্তু এখন কিছু পরিবর্তন হচ্ছিল, স্পষ্ট ছিল না, কিন্তু তাকে অস্থির করার জন্য যথেষ্ট ছিল। সিমলায় কুয়াশা স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি নেমে এলো। গভীর সন্ধ্যার আলো উঠোনে দেবদার গাছের লম্বা ছায়া তৈরি করছিল। ছোট রান্নাঘরে দিয়ার হ্যাঁ, একটি বিরল হ্যাঁ থেমে থেমে প্রতিধ্বনিত হচ্ছিল। পূজা বিড়ালের আকারে ফল কাটছিল, যা দেখে মেয়েটি হাসছিল। অর্জুন ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, ভেতরে গেলেন না। তিনি কেবল চুপচাপ দেখতে থাকলেন। তার হাতে কাগজটি কখন মুচড়ে দুমড়ে গিয়েছিল তিনি জানতে পারেননি, কিন্তু সম্ভবত 3 বছরে প্রথমবার তার ঠোঁটে একটি হালকা হাসি এলো। ভাত কাজ করেনি, কিন্তু তিনি নিজে একটি খুব অদ্ভুত অনুভূতির মধ্যে ফেঁসে গিয়েছিলেন। সিমলার সকালে সবসময় একটি বিশেষ পরিবেশ থাকে, ঠান্ডা, কিছুটা আর্দ্র এবং অদ্ভুতভাবে শান্ত। সূর্যের দুর্বল রশ্মি দেবদার পাতার মধ্যে দিয়ে ছেকে এসে বাড়ির বারান্দায় তির্যকভাবে পড়ত, যা ছবির মতো উজ্জ্বল দাগ তৈরি করত। অর্জুন নিজের অফিসের জানালার কাছে দাঁড়িয়েছিলেন, হাতে গরম কফির কাপ। তার চোখ অজান্তেই বাইরে উঠোনের প্রতিটি গতিবিধির ওপর স্থির ছিল। বুড়ো শ্যাওলাধরা গাছের নিচে দিয়া একটি পিকনিক ম্যাটের ওপর বসেছিল, হাতে কাঁচি নিয়ে মনোযোগ দিয়ে পূজাকে কাগজ কাটা শেখাতে দেখছিল। সেই ছোট মেয়েটির মুখ এখনও শান্ত ছিল, কিন্তু তার চোখ এখন আরও উজ্জ্বল ছিল। সেগুলোর মধ্যে কৌতূহলের একটি ঝিলিক ছিল। এইভাবে এই কাগজটিকে এই লাইনের সাথে ভাঁজ করো এবং তারপর এটিকে ত্রিভুজের আকারে কাটো। ভুল কাটতে ভয় পেও না, ভুলও নিজের মতো করে সুন্দর হয়। পূজা ধীরে ধীরে হাসল, হাতে আগে থেকেই ভাঁজ করা কাগজের নমুনা ধরে। সে কিছুই খুব বড় করার চেষ্টা করেনি, শুধু ছোট ছোট জিনিস, যেমন উড়োজাহাজ বানানো, পুতুল কাটা, প্রজাপতি বানানো, এমন জিনিস যা একটি শিশুর উপভোগ করা উচিত। দিয়া ধীরে ধীরে মাথা ঠাকালো, সাবধানে প্রতিটি পদক্ষেপের নকল করল। এই প্রথম অর্জুন তার মেয়েকে কোনো বড় মানুষের কথা না শুনে কিছু গুরুত্ব সহকারে করতে দেখলেন। আগে সে সবসময় চুপ থাকত, কম কথা বলত এবং প্রায়শই অন্যদের নজর এড়িয়ে চলত। কিন্তু এখন সে শিখছিল এবং হাসছিল, একটি হালকা হাসি, ঠোঁট না নেড়ে আওয়াজ ছাড়া, কিন্তু এটি আসল ছিল। অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তার সেই দিনগুলোর কথা মনে এলো যখন স্ত্রীর মৃত্যুর পর দিয়া ক্লান্ত হয়ে কাঁদত, তারপর হঠাৎ পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। মনোবিজ্ঞানী বলেছিলেন যে মেয়েটি তার আবেগের চারপাশে একটি কোকুন তৈরি করছে। যদি কেউ ধৈর্য ধরে তা না খোলে তবে সে চিরতরে নিজেকে বন্দী করে ফেলবে। এবং এখন যে সেই জটগুলো খুলছিল সে তিনি ছিলেন না, কোনো ডাক্তার ছিলেন না, বরং পূজা ছিল, একজন সাধারণ মহিলা যার চোখে শোনার ক্ষমতা এবং হাতে উষ্ণতা ছিল। বাগানে জোর বাতাস বইছিল। পূজা সবেমাত্র শেষ হওয়া ঘুড়িটি উপরে তুলল, সেটিকে বাতাসে দোলাতে দোলাতে। চেষ্টা করতে চাইবে? সে দিয়ার দিকে ঘুরে জিজ্ঞেস করল। মেয়েটি একটু ইতস্তত করল, তারপর মাথা নেড়ে দিল। তুমি সুতো ধারো, যখন আমি ঘুড়ি ছাড়ব তখন তুমি সেই দিকে একটু দুলে দৌড়াবে। মনে রাখবে, নিজের পায়ের দিকে দেখবে না, শুধু নিজের মুখ উপরের দিকে রাখবে। পূজা ধীরে ধীরে গুনল, 1, 2, 3। ঘুড়িটি বাতাসে লাফিয়ে উঠল, একটি পাখির ডানার মতো ছড়িয়ে গেল, আকাশে নাচতে লাগল।
দিয়া দৌড়ালো। তার চুল পেছনে উঠছিল, স্কার্ট হাওয়ায় উঠছিল, তার মুখ জলজল করছিল। সে জোরে হাসছিল, তার হাসি জঙ্গলে ঝর্ণার জলের মতো বাজছিল। অর্জুন কাপটি শক্ত করে ধরলেন। তার হৃদয়ে এমন কিছু ছিল যা ফেটি পড়তে যাচ্ছিল। যখন ঘুড়িটি বাতাসে ভরে গেল, পূজা দিয়ার সুতো নিয়ন্ত্রণ করা দেখতে থাকল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ জলজল করছিল। পূজা সাহায্যের জন্য এগিয়ে এলো না, শুধু চুপচাপ পেছনে দাঁড়িয়ে সমর্থন জোগাল। দিয়া পড়ে যাচ্ছিল, সে হাত বাড়ালো। দিয়া সংগ্রাম করতে থাকল, সে ধৈর্য ধরে অপেক্ষা করল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আদেশ নেই। অর্জুন চুপচাপ জানালা থেকে সরে গেলেন। তার শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল। এটি স্বীকার করার জন্য সময় দরকার ছিল যে এই বাড়িতে একটি দ্বিতীয় ব্যক্তি আছে, যে তাকে নিজের চিন্তা পরিবর্তন করতে বাধ্য করছে। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলো, হালকা, কিন্তু এতটাই যে উঠোনে ঘুড়িটি ভিজে ঝুঁকে গেল। দিয়া বিষণ্ণ হয়ে কাচের জানালায় হেলান দিয়ে বসে রইল। পূজা গরম ডালিয়ার বাটি নিয়ে এলো এবং টেবিলের উপর রেখে তার সামনে বসল। আমি তোমাকে একটি গল্প বলবো, পূজা বলল, নিজের হাত টেবিলের ওপর রেখে। তার হাতের তালু একটি আমন্ত্রণের মতো খোলা ছিল। দিয়া কিছু বলল না, শুধু মাথা নিচু করল। যখন আমি ছোট ছিলাম, আমিও তোমার মতো ছিলাম। একা খেলতে পছন্দ করতাম, কারো সাথে কথা বলতে পছন্দ করতাম না। আমার একটি বিড়াল ছিল। যখনই আমি দুঃখী হতাম, আমি কেবল তাকে জড়িয়ে ধরতাম এবং কিছু বলতাম না। কিন্তু তারপর একদিন কেউ সেই বিড়ালটিকে চুরি করে নিল। আমি পুরো 1 সপ্তাহ ধরে কাঁদলাম, না খেলাম না ঘুমোলাম। দিয়া নিজের মুখ তুলল, তার ঠোঁট শক্ত করে ভেজা ছিল। তারপর একজন অপরিচিত লোক, যে আমাকে কাঁদতে দেখল, আমাকে একটি ঘুড়ি দিল এবং বলল যে যখন ঘুড়ি ওড়ে তখন দুঃখও উড়ে যায়। আমি চেষ্টা করলাম এবং জীবনে প্রথমবার আমার হালকা অনুভব হলো। সে চুপ হয়ে গেল, একটি শূন্যতা রেখে। দিয়া ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমার ঘুড়ি কি উঁচুতে উড়েছিল? খুব উঁচুতে নয়, কিন্তু আমাকে হাসানোর জন্য যথেষ্ট ছিল। পূজা উঠল, ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল। ডালিয়া ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। খাওয়ার পর আমি তোমাকে বিড়ালের গল্প আরও শোনাব। দিয়া মাথা ঝাঁকালো। অর্জুন রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলেন এবং তিনি পুরো গল্পটি শুনে নিয়েছিলেন। কৌতূহলের কারণে নয়, বরং কোনো কিছু তার পদক্ষেপ থামিয়ে দিয়েছিল। সে বাচ্চাটির দুনিয়ায় ঢোকার চেষ্টা করছিল না। সে ধৈর্য ধরে বাইরে দাঁড়িয়েছিল, শুনছিল, অপেক্ষা করছিল। আগের মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা, এমনকি আত্মীয় বা উচ্চস্তরের টিউটরদের থেকেও, যাদের তিনি কাজে লাগিয়েছিলেন। সবাই তাড়াহুড়ো করে বরফ ভাঙার চেষ্টা করত। বাচ্চাটিকে উপদেশ এবং বিশ্লেষণ দিয়ে নীরবতা থেকে বের করার চেষ্টা করত। কেবল পূজা কোনো প্রতিশ্রুতি দেয়নি, বলেনি যে সে তাকে খুশি করবে, শুধু সেখানে ছিল। সেই সন্ধ্যায় অর্জুন পূজাকে নিজের অফিসে ডাকলেন। বসুন। পূজা কিছুটা চিন্তিত হয়ে চেয়ারের কোণে বসে গেল। তুমি দিয়ার সম্পর্কে কি ভাবো? তিনি জিজ্ঞেস করলেন। তার হাত কাঠের টেবিলের উপর ছিল, তার চোখ তার দিক থেকে সরল না। ওই মেয়েটি চালাক, সংবেদনশীল, কিন্তু একটু কষ্টে আছে। পূজা সংক্ষেপে কষ্ট শব্দটি ব্যবহার করে ইতস্তত করে বলল, জি, ওই মেয়েটিকে খুব তাড়াতাড়ি একটি বড় শূন্যতা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কষ্ট কেউ দেখতে পায় না, কিন্তু তা তার চোখ, তার হাবভাবে এবং যেভাবে সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখে তাতে সর্বত্র আছে। অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, আর তোমার মনে হয় তুমি তাকে ঠিক করতে পারো? পূজা সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে নিজের হাতের তালু দেখল এবং তারপর ওপরে তাকালো। আমি কাউকে ঠিক করতে পারি না, কিন্তু যদি প্রয়োজন হয় তবে আমি তার হাত ধরে রাখার জন্য থাকতে পারি, যাতে সে জানতে পারে যে সে একা নেই। ঘর নীরবতায় ডুবে গেল। বাতাস জানলার ফাটল দিয়ে শীষ দিচ্ছিল। হলুদ আলো অর্জুনের মুখে বিষণ্ণতার রেখাগুলিকে তুলে ধরছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, আমি ভেবেছিলাম যে কেউ তার সাথে ধৈর্য রাখবে না, এবং সত্যি বলতে কি, আমার মধ্যেও এখন আর সাহস নেই। পূজা কিছু বলল না, শুধু মাথা নিচু করল, কিন্তু তার চোখে সান্ত্বনার শব্দগুলোর চেয়েও গভীর বোঝা করা ছিল। ওই রাতে অর্জুন ঘুমাতে পারলেন না। তিনি বারান্দায় গেলেন। সহায়ক কোয়ার্টারে পূজার ছোট ঘরের দিকে তাকালেন। বাতি তখনও জ্বলছিল। হয়তো সে ঘুমায়নি বা কিছু লিখছিল। তিনি অনুভব করলেন যে তিনি এখন আর আগের মতো সতর্ক নন। এখন তিনি পূজাকে একজন অপরিচিত, একজন বহিরাগত, একটি হুমকি মনে করেন না। এর বিপরীতে তার উপস্থিতি ছিল একটি সুতোর মতো, যা এই ঘরের ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোকে একসাথে টেনে আনছিল। তিনি হঠাৎ নিজেকে সেই মহিলার উপর বিশ্বাস করতে চাইলেন, সেই অদ্ভুত যাত্রায় যা তার নিজের বাড়িতে ঘটছিল, যাকে তিনি চিরতরে বন্ধ বলে মনে করেছিলেন। এবং হয়তো এটি তো কেবল শুরু ছিল। দুপুরে সিমলায় কুয়াশা তাড়াতাড়ি নেমে এলো। ঠান্ডা বাতাস ভিলাটিকে ঘিরে ফেলল।
ঘরের ভেতরে হলুদ বাতিগুলো সবেমাত্র জ্বলে উঠেছিল, যা পরিবেশে একটি উষ্ণতা ভরা আলো ছড়িয়ে দিচ্ছিল, যা একাকিত্বের অনুভূতি দূর করতে পারত। কিন্তু অর্জুনের হৃদয়ে তাকে আগের চেয়ে আরও বেশি দমবন্ধ লাগছিল। তার বড় ভাই বিক্রম ফোন করে জানালো যে তিনি তার স্ত্রীর সাথে কয়েকদিনের জন্য সিমলায় আসছেন। জিজ্ঞেস না করেও তিনি জানতেন যে এই সফর কেবল ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য ছিল না। ফোনে বিক্রমের কণ্ঠে লুকিয়ে থাকা সমালোচনা ছিল। বাইরে তোমার সম্পর্কে অনেক গুজব আছে, অনেক দিন ধরে পরিবারও জড়ো হয়নি, আমি দেখতে চাই যে তুমি কেমন আছো। শব্দগুলো নরম ছিল, কিন্তু সবাই বুঝল যে এটি একটি পরিদর্শন ছিল। সন্ধ্যায় একটি উজ্জ্বল কালো গাড়ি গেটের সামনে থামল। বিক্রম নিচে নামলেন, নিজের কলার ঠিক করলেন। তার পেছনে ছিলেন সুনিতা, একজন মার্জিত মহিলা, যিনি সবসময় এমন মুখভঙ্গি বজায় রাখতেন যেন তিনি কোনো অপ্রিয় গন্ধ পাচ্ছেন। ঘরে ঢুকেই তিনি একটি চক্কর লাগালেন। তার ঠোঁট হালকা করে বেঁকে গেল। বাড়িটা খুব শান্ত, তাই না? ঠিক যেন কেউ চায় না যে তাকে কেউ বিরক্ত করুক। অর্জুন শুধু মাথা ঝাঁকালেন। আপনারা লম্বা সফর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন, তারপর রাতের খাবার খাই। হ্যাঁ, তবে শুনেছি তুমি নাকি একটি নতুন পরিচারিকা রেখেছ, সে কোথা থেকে এসেছে? সুনিতা জিজ্ঞেস করলেন। তার আওয়াজ ইচ্ছাকৃতভাবে এতটাই তীক্ষ্ণ ছিল যে সবাই শুনতে পারে। তার নাম পূজা, সে দিয়ার দেখাশোনায় সাহায্য করে। সুনিতা তার ভ্রু কোঁচকালেন। আরও একজন এসে গেল। মন্তব্যটি ক্ষণস্থায়ী ছিল, কিন্তু ছুরির মতো তীক্ষ্ণ। পূজা কাছেই দাঁড়িয়েছিল এবং মাথা নিচু করে নমস্কার করল। সে একটি সাধারণ ধূসর সোয়েটার পরেছিল, তার চুল পরিপাটি করে খোপা করা ছিল, তার মুখ শান্ত ছিল। নমস্কার ভাইয়া, নমস্কার ভাবি। বিক্রম সৌজন্যমূলক হাসলেন। হ্যাঁ, দেখতে তো সোজা সাপটা মনে হচ্ছে। মনে হয় তুমি আগের চেয়ে ভালো মানুষ বেছেছ, তাই না? অর্জুন নিজের ভ্রু কুঁচকালেন, কিন্তু কিছু বললেন না। তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তারা সবসময় তার সাথে একই ধরনের কণ্ঠে কথা বলত, আধা বন্ধুত্বপূর্ণ, আধা অবজ্ঞাপূর্ণ। রাতের খাবার বড় ডাইনিং রুমে পরিবেশন করা হলো। টেবিলে চকচকে কাঁচের গ্লাস, একজন ব্যক্তিগত শেফ দ্বারা তৈরি করা জমকালো খাবার ছিল। পূজা সাথে বসার জন্য ছিল না, সে শুধু বাটি রাখা জিনিস পরিবেশন করতে সাহায্য করল এবং তারপর চুপচাপ চলে গেল। কিন্তু দিয়া হঠাৎ তার হাত টেনে ধরল। পূজা দিদি, আমার সাথে খেতে বসো। সবাই থেমে গেল, পরিবেশটি এক মুহূর্তের জন্য জমে গেল। সুনিতা নিজের ভ্রু কোঁচকালেন, তার আওয়াজ মিষ্টি কিন্তু তিক্ত ছিল। বাচ্চারা সত্যিই কত নিষ্পাপ হয়, কিন্তু পরিচারিকার সাথে বসে খাওয়াটা একটু অদ্ভুত নয় অর্জুন? অর্জুন উত্তর দেওয়ার আগে দিয়া ধীরে ধীরে বলল, এই স্যুপটা পূজা দিদি বানিয়েছে, আর আমি চাই যে সে আমার সাথে খাক। পূজা দ্রুত নিজের হাত নাড়াল। কিছু মনে করো না বেটা, আমি পরে খেয়ে নেব, তুমি খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। সে তাকে শান্ত করার জন্য ঝুঁকল এবং যেতে লাগল। কিন্তু অর্জুনের নজর তার ওপর স্থির রইল, যার অনুমান করা কঠিন ছিল। বসে যাও, তিনি ধীরে ধীরে বললেন, প্রায় একটি আদেশের মতো। সাথে খাওয়া ঠিক আছে। পুরো টেবিলে নীরবতা নেমে এলো। সুনিতা ফ্যাকাশে হাসি দিয়ে ওয়াইন ঢাললেন। তুমি সত্যিই বিশেষ, আজকাল কি পরিচারিকাদের সাথে খাওয়ার চল হয়েছে? বিক্রম হেসে উঠল। ছেড়ে দাও, তোমার ভাবি তো এমনই বলে। পূজাজি, আপনি কিছু মনে করবেন না, তিনি তো শুধু মজা করছেন। অর্জুন, শুনেছি তোমার কোম্পানি সম্পর্কে আজকাল ইন্টারনেটে কিছু গুজব আছে, সেগুলো কি কিছু অকেজো কাগজের আবর্জনা? অর্জুন সংক্ষেপে উত্তর দিলেন, আবর্জনা খবর, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে তোমাকে নিজের ভাবমূর্তি বজায় রাখা উচিত। লোকজন ঘরের ভেতরের কথাগুলোর দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেয়। তুমি একা, এখন একটি যুবতী মেয়েই তোমার সাথে থাকে, এতে ভুল বোঝাবুঝি হতে পারে। তার ভাইয়ের আওয়াজ একটি সূচের মতো ছিল, যা আগে থেকেই উত্তেজনাপূর্ণ পরিবেশে বিঁধে গেল। পূজা মাথা নিচু করে কিছু বলল না। দিয়া টেবিলের মাঝে বসেছিল, সে নিজের চপস্টিক শক্ত করে ধরে রেখেছিল। তার চোখ বড়দের মধ্যে ঘোরাফেরা করছিল। অর্জুন নিজের ওয়াইনের গ্লাস শক্ত করে ধরলেন, কিন্তু নিজের আওয়াজ শান্ত রাখলেন। আপনাকে আমার চিন্তা করতে হবে না, আপনি শুধু নিজের পরিবারের সম্মানের চিন্তা করুন। বিক্রম উত্তর দিল, তার নজর পূজার উপর পড়ল। কেউ চায় না যে কোনো বহিরাগত হস্তক্ষেপ করুক, তাই না? 1 সেকেন্ড পর একটি চামচ পড়ার তীক্ষ্ণ আওয়াজ এলো। দিয়া চামচটি টেবিলের উপর ফেলে দিল। তার চোখে জল এসে গেল। বাবা, পূজা দিদিকে বহিরাগত বলো না, সে খুব ভালো। কেউ কিছু বলল না। পূজা ধীরে ধীরে চামচটি তোলার জন্য ঝুঁকল, তার হাত হালকা কাঁপছিল। কিছু মনে করো না বেটা, আমার অভ্যাস আছে। অর্জুন সেই হাতটি স্পষ্ট দেখতে পেলেন, সেই কোমল কিন্তু ক্লান্ত হাসিটি দেখলেন। সুনিতা অবজ্ঞার সাথে তাকালো। সত্যিই খুব চালাক, একজন পরিচারিকা, কিন্তু কথা এমনভাবে বলে যেন সিনেমার হয়।
বিক্রম, আমি ঠিক বলছি না? ছেড়ে দাও তো। বিক্রম হাসল, কিন্তু তার আওয়াজ তখনও ফ্যাকাশে ছিল। খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। পূজা শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু দিয়ার চোখে ভয় দেখে তার গলা ভরে এলো। সে উঠল এবং ধীরে ধীরে বলল, মাফ করবেন, আমার খাওয়া হয়ে গেছে। আমি বাইরে যাচ্ছি যাতে আপনারা দুই ভাই কথা বলতে পারেন। সে ঘর থেকে বাইরে চলে গেল। তার ছোট কাঁধগুলো হালকা কাঁপছিল। দিয়া তাকে দেখতে থাকল। চোখের জল ভাতের থালায় পড়ছিল। অর্জুন কিছুক্ষণ চুপ করে বসে রইলেন এবং তারপর নিজের ওয়াইনের গ্লাস জোরে নিচে রাখলেন। আপনারা খান, আমার কিছু কাজ আছে। তিনি উঠলেন, টেবিল থেকে দ্রুত চলে গেলেন, পেছনে ভারী পরিবেশ রেখে। বাইরে উঠোনে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। পূজা ধোয়া কাপড় তুলছিল। তার সোয়েটার আধা ভিজে গিয়েছিল। অর্জুন বাইরে এলেন এবং তাকে ডাকলেন, পূজা। সে ঘুরল। তার আওয়াজ শান্ত ছিল। জি, আপনার কিছু দরকার? এই মুহূর্তের জন্য আমাকে মাফ করে দিও। আমার ভাই ভাবির ভালো উদ্দেশ্য নেই। কিছু মনে করবেন না, আমি বুঝি প্রতিটি ধনী বাড়ির নিজস্ব নিয়ম থাকে। সে হাসল, কিন্তু হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাল না। অর্জুন তাকে অনেকক্ষণ ধরে দেখলেন। তিনি বলতে চেয়েছিলেন যে তিনি তাদের মতো নন, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গেল। তোমাকে সহ্য করতে হবে না, তিনি ধীরে ধীরে বললেন। যদি তোমার কিছু অন্যায় মনে হয় তবে বলে দিও। পূজা মাথা ঝাঁকাল। আমি রেগে নেই, আমার শুধু ওই মেয়েটির জন্য খারাপ লাগছে। দিয়ার এমন কথা শোনা উচিত নয়। সে ভাববে যে ভালো মানুষদের ঘৃণা করা হয়। এই কথাটি অর্জুনকে চুপ করিয়ে দিল। তিনি ছাদের দিকে তাকালেন, যেখানে বৃষ্টির ফোঁটা লম্বা ধারায় পড়ছিল। তুমি এখনও এখানেই থাকবে, তাই না? দিয়ার আমাকে প্রয়োজন। আমি থাকব, পূজা উত্তর দিল। কিন্তু যদি আমি আপনার এবং আপনার পরিবারের জন্য সমস্যা তৈরি করি, তবে আমি চলে যেতে পারি। না, তিনি সঙ্গে সঙ্গে এবং দৃঢ়তার সাথে বললেন, তুমি কোথাও যাবে না। তার আওয়াজ গভীর এবং দৃঢ় ছিল। পূজা একটু অবাক হল। সে বারান্দার আলোয় উপরে তাকাল। সেই মানুষটির মুখে এখন সেই শীতলতা ছিল না যা সাধারণত থাকত। আপনি সত্যি বলছেন? সত্যি। তাহলে আমি শুধু এটাই চাই যে আপনি ওই মেয়েটিকে আর এমন কথা শুনতে দেবেন না যা তাকে দুঃখ দেয়। সে এখনও খুব ছোট। অর্জুন মাথা ঝাঁকালেন। আমি জানি। তারা চুপচাপ বৃষ্টির ফোঁটা শুনতে থাকল। জলের প্রতিটি ফোঁটা ঘরে অবশিষ্ট বিষণ্ণতাকে ধরিয়ে দিচ্ছিল। উপরের তলায় জানালার ফ্রেমের মাধ্যমে দিয়া নিচে তাকাল এবং দুজনকে বারান্দার নিচে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখল। সে ধীরে ধীরে হাসল, কিন্তু এটি একটি সত্যিকারের হাসি ছিল। সেই ভারী খাবারের পর প্রথম হাসি। দেরি রাতে যখন বিক্রম এবং সুনিতা তাদের ঘরে বিশ্রাম নিতে চলে গেলেন, অর্জুন নিজের মেয়ের ঘরে গেলেন। সে শুয়েছিল, তার চোখ খোলা ছিল এবং সে একটি টেডি বিয়ারকে শক্ত করে ধরেছিল। তুমি এখনও ঘুমাওনি? আমি পূজা দিদির জন্য অপেক্ষা করছিলাম, গল্প বলার জন্য। সে ক্লান্ত হয়ে গেছে, কাল বলবে। না, আমি বাবার কাছ থেকে শুনতে চাই। অর্জুন অবাক হয়ে গেলেন। অনেক দিন পর মেয়েটি তার সাথে সক্রিয়ভাবে কথা বলল। তুমি কোন গল্প শুনতে চাও? আজ পূজা দিদিকে কেন বকা হলো? তিনি বিছানার পাশে বসলেন, কিছুক্ষণ চুপ রইলেন। কারণ বড়রা কখনো কখনো ভুলে যায় যে সবাই তাদের মতো হয় না। কেমন মানে তারা কেবল সেই মানুষদের অভ্যস্ত যারা ধনী এবং প্রভাবশালী। তাই যখন তারা একজন ভালো কিন্তু গরিব ব্যক্তিকে দেখে, তখন তারা ভাবে যে এটি ভুল। দিয়া ভাবল এবং তারপর ধীরে ধীরে বলল, তাহলে পূজা দিদি ভালো? হ্যাঁ, একদম ঠিক। দিয়া হাসল। তাহলে আমিও পূজা দিদির মতো হতে চাই, ধনী না হলেও যেন ভালো হই। অর্জুন হাসলেন। তিনি নিজের হাত তার মাথার ওপর রাখলেন। তোমাকে শুধু ভালোবাসতে জানতে হবে, এটাই যথেষ্ট। দরজার বাইরে পূজা লুকিয়ে শুনছিল। সে ইচ্ছে করে এমনটা করেনি। সে কেবল বাচ্চাটির জন্য আরেকটি কম্বল আনতে এসেছিল। কিন্তু ওই কথাগুলো তার চোখে জল এনে দিল। সে ঘুরে দাঁড়াল, নিজের হাসিটা অন্ধকারে লুকিয়ে। প্রথমবারের মতো তার মনে হল যে এই জায়গাটা, এই বাড়িটা যা ঠান্ডা এবং দূরবর্তী ছিল, তাতে সামান্য সত্যিকারের উষ্ণতা আছে। সেই রাতে বৃষ্টি থেমে গেল। বাগানে ঘন কুয়াশা নেমে এলো। নিজের অফিসে অর্জুন নিজের নোটবুক খুললেন। কিছু ছোট লাইন লিখলেন। হয়তো একমাত্র জিনিস যা আমার আবার শেখা দরকার তা হলো একজন বাবা হিসেবে কিভাবে বাঁচতে হয়। তিনি নোটবুক বন্ধ করলেন এবং বাগানের দিকে তাকালেন। সহকারী কোয়ার্টারে পূজার ঘরের বাতি তখনও জ্বলছিল। তিনি হঠাৎ ভাবলেন, কাল হয়তো তিনি বাড়ির সব বাতি বদলে দেবেন।
শুধু এটা নিশ্চিত করার জন্য যে সিমলার ঠান্ডা যতই হোক এই জায়গাটিতে যেন সবসময় আলো থাকে। অর্জুন স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি উঠলেন। জানালার বাইরে কিচিরমিচির করা পাখির আওয়াজ এবং রান্নাঘর থেকে আসা কফির হালকা সুগন্ধ সকালের পরিবেশকে আরও সুখকর করে তুলেছিল। তিনি ধীরে ধীরে পর্দা সরালেন এবং পেছনের বাগানের দিকে তাকালেন, সেই জায়গাটা যেখানে দিয়া প্রতি সন্ধ্যায় পূজার সাথে খেলত। দৃশ্যটা একই ছিল, কিন্তু মানুষের মন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল। আজ রবিবার ছিল এবং সময়সূচি অনুযায়ী পূজা ছাড়া আর কোনো কর্মচারী বাড়িতে ছিল না। সে আসার পর থেকে অর্জুন ধীরে ধীরে সেই সব চাকরদের সরিয়ে দিয়েছিলেন যারা বাড়িটিকে ভারী এবং ভাবনাহীন করে তুলেছিল। তার সেই শান্তি ভালো লাগছিল যা পূজা নিয়ে এসেছিল, সেই কোমলতা যা গুজবের ধুলো থেকে মুক্ত ছিল, যা উচ্চ শ্রেণীর সেবার লেবেলে বাধা ছিল না। পূজা উঠোন পরিষ্কার করছিল। সে একটি সাধারণ টি-শার্ট এবং পরিচ্ছন্ন কালো প্যান্ট পরেছিল। তার চুল উঁচুতে বাঁধা ছিল, যা তার পাতলা ঘাড় দেখিয়ে দিচ্ছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল স্বল্প শব্দে, কিন্তু বিবেচনামূলক। কোনো ভান নেই, কারো প্রশংসার প্রয়োজন নেই। তুমি কটায় উঠলে? অর্জুন বারান্দায় বেরিয়ে এসে বললেন। জি, 5টার আগে। আমার তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে। বাগানটা খুব পরিষ্কার। যখনই আমি কাউকে পরিষ্কার করার জন্য ডাকি তখন এত পরিষ্কার দেখায় না। জি, হয়তো কারণ আমি এই জায়গাটাকে নিজের বাড়ির মতো ভালোবাসি। অর্জুন ওই কথাতে একটু থামলেন। সেই জায়গাটাকে নিজের বাড়ি মনে করে। তিনি ধীরে ধীরে হাসলেন। পূজা, তিনি এগিয়ে গেলেন যখন সে পরিষ্কার করা শেষ করেছিল। আমার কাছে একটি প্রস্তাব আছে। জি, পূজা উপরে তাকালো। তুমি কি আবার পড়াশোনা করতে চাইবে? আমার মানে হলো শিশু মনোবিজ্ঞানে আরও গভীরভাবে পড়া। তুমি যদি চাও আমি তোমার ফি দিতে পারি। আমার মনে হয় তোমার মধ্যে প্রতিভা আছে। পূজার চোখ বড় হয়ে গেল। আপনি সত্যি বলছেন? আমি না ভেবে কোনো গুরুতর কথা বলি না। পূজা ধীরে ধীরে হাসল। তার চোখে উজ্জ্বলতা ছিল, কিন্তু কিছুটা দ্বিধাও ছিল। আমি আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার নিশ্চিত মনে হচ্ছে না যে আমি এর জন্য উপযুক্ত। আমি শুধু নিজের অনুভূতি অনুযায়ী কাজ করতে জানি। সেই একই অনুভূতি সেই মেয়েটিকে তার হৃদয় খুলতে সাহায্য করছে। তোমার এটা প্রমাণ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, কিন্তু যদি তোমার আরও জ্ঞান থাকে তবে আমার বিশ্বাস যে তুমি আরও অনেক মানুষকে সাহায্য করতে পারবে। পূজা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে কিছু জেগে উঠল, শুধু আনন্দ নয়, কৃতজ্ঞতাও। একটি দরজা সবেমাত্র খুলে গিয়েছিল এবং তার ভেতরে যাওয়ার অধিকার ছিল। আমি ভাবব, কিন্তু ধন্যবাদ, আমার কাছে আজ পর্যন্ত কেউ এমন কথা বলেনি। অর্জুন মাথা ঝাঁকালেন। ভেবে নাও, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার দরকার নেই। দুপুরে পূজা এবং দিয়া বাড়ির পেছনে ছোট বাগানে ফুল লাগাচ্ছিল। সে সিমলার বাজার থেকে ক্রিসান্থেমাম এবং সূর্যমুখীর বীজের কিছু প্যাকেট কিনেছিল এবং মেয়েটিকে মনোযোগ দিয়ে প্রতিটি পদক্ষেপ শেখাচ্ছিল। দিয়া, মনে রাখবে, বীজকে সবচেয়ে ভালো হতে হয় না। শুধু যদি তুমি ধৈর্য ধরে জল দাও এবং তাকে রোদ দাও, তবে সে ফুটে উঠবে। যেমন পূজা দিদি আমাকে প্রতিদিন জল দেয়, তাই না? হ্যাঁ, একদম তেমনই। আমি কোনো খুব চালাক মানুষ নই, কিন্তু আমি চাই যে তুমি খুশি থাকো। আমি খুশি প্রতিবার যখন আপনি গল্প শোনান। তোমার কোন গল্পটা সবচেয়ে বেশি মনে আছে? ঘড়ির গল্প আর আপনার বিড়ালের গল্পটাও। তখন আপনি খুব দুঃখী ছিলেন, কিন্তু এখন না, কারণ আমি আপনার সাথে এখানে আছি। দুজনে হেসে উঠল। সেই মুহূর্তে বাগান আরও রোদঝলমলে হয়ে উঠল। দ্বিতীয় তলার বারান্দা থেকে অর্জুন সেই পুরো কথোপকথনটি দেখলেন। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ দেখতে থাকলেন। কখনো কখনো নিজের মেয়েকে খুশি দেখাই সব বোঝা দূর করার জন্য যথেষ্ট হয়। কিন্তু তিনি এটাও বুঝতেন যে সুখ এই নতুন চারাগাছগুলোর মতোই ভঙ্গুর। যদি কোনো যত্নকারী না থাকে তবে তা যে কোনো সময় শুকিয়ে যেতে পারে। সেই সন্ধ্যায় তার ফোন বেজে উঠল। এটি ছিল তার ব্যক্তিগত আইনজীবী। অর্জুনজি, আপনার স্ত্রী দিব্যার পরিবার দিয়ার কাস্টডি নিয়ে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। পুনর্বিবেচনা কেন? আনুষ্ঠানিক কারণ হল যে তারা মেয়েটির বর্তমান থাকার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তারা সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যের উদ্ধৃতি দিচ্ছে, যেখানে একজন অপরিচিত মহিলা আপনার সাথে ভিলায় থাকছেন। তারা লালন পালনের শর্তগুলো আবার পরীক্ষা করতে চায়। তিনি ফোনটি শক্ত করে ধরলেন। আমি আমার মেয়ের লালন পালন করছি, কারও হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আমি বুঝি, কিন্তু আইনগতভাবে যদি তাদের কাছে এটি প্রমাণ করার যথেষ্ট প্রমাণ থাকে যে থাকার পরিবেশ অনুপযুক্ত, তবে তাদের মামলা করার অধিকার আছে। ঠিক আছে, আপনি প্রস্তুতি নিন। আমি কাউকে আমার মেয়ে ছিনিয়ে নিতে দেব না।
তিনি ফোন কেটে দিলেন। রাগে তার হাত হালকা কাঁপছিল। সেই রাতে অর্জুন পূজাকে লাইব্রেরিতে ডাকলেন। বসুন, আমার কিছু কথা বলার আছে। পূজা কিছুটা চিন্তিত ছিল। সে দেখল যে তার চোখ স্বাভাবিকের চেয়ে আলাদা, উত্তেজিত, লাগামহীন। কি হয়েছে? আমার স্ত্রীর পরিবার, তারা বাচ্চার কাস্টাডির জন্য আমার বিরুদ্ধে মামলা করতে চায়। তারা এই অজুহাত দিচ্ছে যে তুমি এই বাড়িতে থাকছ। পূজা থেমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি মাফ চাইছি, এটা আমার জন্য হয়েছে। না, এটা তোমার ভুলায়। অর্জুন দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমি চাই যে তুমি বোঝো যে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দের ওপর নজর রাখা হবে। আমি জানতে চাই যে তুমি এই চাপ সহ্য করার জন্য প্রস্তুত কিনা। পূজা চুপচাপ বসে রইল। তার হৃদয় দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু সে মনে মনে দিয়াকে দেখল। তার চোখ, যখন সে খেলত, হাসত, যখন সে তাকে নিজের প্রথম বন্ধু বলেছিল। আমি লড়াইয়ে ভালো নই, কিন্তু যদি আপনি অনুমতি দেন তবে আমি ওই বাচ্চাটির জন্য থাকব। তিনি তাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর মাথা ঝাঁকালেন। ধন্যবাদ। কাল থেকে আমি দিয়াকে আবার নিয়মিত স্কুলে পাঠাবো, কিন্তু তুমি এখনকার মতোই তাকে সাহায্য করতে থাকবে। আমি তাদের দেখাতে চাই যে এটি কেবল একটি বাড়ি নয়, বরং এমন একটি জায়গা যেখানে মেয়েটি ভালোবাসা পায়। সেই কথোপকথনের পর পূজা নিজের ঘরে চলে গেল। সে তার পড়ার টেবিলের সামনে বসল, নিজের পুরনো নোটবুক খুলল, যার মধ্যে বইয়ের দোকানে কাজ করার সময়কার এলোমেলো নোট, শিশুদের গল্প এবং কবিতা ছিল, যা তার কখনো প্রিয় ছিল। সে কলম বের করল এবং একটি সাদা পাতায় লিখল, অপমানিত হতে ভয় পেও না, কারণ যদি আমরা সত্যের সাথে বাঁচি, তবে আমরা পরিচারিকা হই বা অন্য কেউ, আমরা তবুও ভালোবাসা বলতে পারি। বাইরে বারান্দায় হালকা বাতাস বইছিল। ছোট ঘরে একটি নতুন বীজ সবেমাত্র পড়েছিল, বিশ্বাসের বীজ। সোমবার সকালে সিমলার আকাশ একটি পাতলা ওড়নার মতো মেঘের একটি পাতলা স্তর দ্বারা আবৃত ছিল। ভিলাটি এখনও সবসময়কার মতো শান্ত ছিল। কেবল দেবদার গাছগুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাসের হালকা আওয়াজ এবং উঠোনে ছোট ঝর্ণা থেকে জল পড়ার শব্দ ছিল। কিন্তু ভেতরের পরিবেশ বদলাতে শুরু করেছিল। যখন অর্জুন নিজের লাইব্রেরিতে বসেছিলেন, তখন গেটের ঘণ্টা বাজল। একটি স্থানীয় সংবাদপত্রের অফিস থেকে একজন ডেলিভারি বয় একটি সিল করা সাদা খাম নিয়ে এলো, যাতে প্রেরকের নাম ছিল না। তিনি সেটি তুললেন, উল্টে পাল্টে দেখলেন এবং তারপর খুললেন। ভেতরে একটি অভিযোগপত্র ছিল। চিঠিটি টাইপ করা ছিল, তাতে কোনো বিশেষ স্বাক্ষর ছিল না, কিন্তু শব্দগুলো কঠোর ছিল। একজন সফল ব্যবসায়ী হওয়ার দাবিদার ব্যক্তি একজন যুবতী পরিচারিকার সাথে একটি ভিলায় থাকেন, যেখানে মালিক চাকরের সম্পর্কের অপব্যবহারের ইঙ্গিত রয়েছে, যাতে একটি অনুপযুক্ত সম্পর্ক লুকানো যায়। ওই বাড়িতে শিশুদের লালন পালনের পরিবেশ অস্বাস্থ্যকর। কর্তৃপক্ষের কাছে এটি বিবেচনা করার অনুরোধ রইল। অর্জুন প্রতিটি শব্দ পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাগ একটি লুকানো ঢেউয়ের মতো উথলে উঠছিল। চিঠিটি কেবল তার উপর ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল না, বরং সরাসরি পূজাকে লক্ষ্য করছিল, সেই মহিলা যে তার মেয়ের দেখাশোনায় নিজের পুরো হৃদয় ঢেলে দিচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কেউ উদ্দেশ্যমূলকভাবে গল্প তৈরি করছিল, এবং তার পুরো বিশ্বাস ছিল যে এর পেছনে কে আছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের আইনজীবীকে ফোন করলেন। আমি একটি বেনামি চিঠি পেয়েছি। খণ্ডনের জন্য একটি ফাইল তৈরি করুন এবং খুঁজে বের করুন যে এটি কে পাঠিয়েছে। আইনজীবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি বুঝেছি, আমি এটা সামলে নেব। তিনি ফোন রেখে দিলেন, চিঠিটি নিজের হাতে মুচড়ে ধরলেন এবং তারপর দ্রুত বাইরে চলে গেলেন। সেই সময় পূজা দিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। পূজা, সে ঘুরল। তার মুখ দেখে তার চোখে উদ্বেগ ছিল। কি হয়েছে? সে দিয়াকে দেখল, যে নিজের ব্যাগ পড়েছিল। মেয়েটি তাকে দেখে হাসল। তিনি নিজের আওয়াজ স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। ওকে নিয়ে যাও এবং তারপর ফিরে এসো, আমার কথা বলার আছে। পূজা মাথা ঝাঁকাল। জি। 1 ঘণ্টা পর পূজা লাইব্রেরিতে এলো। সে তাকে পিঠ করে দাঁড়িয়ে থাকতে দেখল। তার হাতে সেই চিঠিটি ছিল যা এখন একটি ফাইল ব্যাগে ছিল। অর্জুন সাহেব, কি হয়েছে? তিনি তাকে কাগজপত্রের গোছা দিলেন। পড়ো। পূজা প্রতিটি লাইন পড়ল। যত সে পড়তে থাকল, তার মুখ তত ফ্যাকাশে হতে থাকল। তার চোখ অনুপযুক্ত ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ মতো শব্দগুলোতে থেমে গেল। তার হাত কাঁপতে লাগল। আমি কসম খাচ্ছি, আমি কিছুই ভুল করিনি, আমি কখনোই না। আমি জানি। তিনি মাঝখানে থামিয়ে দিলেন। তার চোখ দৃঢ় ছিল। আমার তোমার ওপর বিশ্বাস আছে। এই কথাটি পূজাকে প্রায় কাঁদিয়ে দিল। এত সময় ধরে তাকে সবসময় ঘৃণা এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এভাবে কেউ তার পক্ষে দাঁড়ায়নি। তাহলে আপনি কি করতে চলেছেন? লড়ব,
কিন্তু আমার তোমাকে শক্ত থাকতে হবে, কারণ শীঘ্রই অনেক লোক তোমাকে ভুল চোখে দেখবে, গুজব হবে, সমালোচনা হবে। তুমি কি প্রস্তুত? পূজা নিজের ঠোঁট কামড়ে ধরল। তার হৃদয়ের একটি অংশ পালিয়ে যেতে চাইছিল, এই ঝড় থেকে বাঁচতে চাইছিল। কিন্তু দিয়ার চোখ তার সামনে এলো, সেই নিষ্পাপ চোখ যা পুরোপুরি তাকে বিশ্বাস করত। আর এই মাত্র তার আওয়াজ, একজন বাবা যিনি কেবল নিজের মেয়েকে রক্ষা করতে চান না, বরং সেই মহিলাটিকেও রক্ষা করতে চান যিনি চুপচাপ তার জীবনে এসেছেন। আমি থাকব। সে মাথা ঝাঁকালো। ভালো, আমার এটা জানা দরকার ছিল যে তুমি আমার সাথে এটা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট শক্তিশালী। সেই সন্ধ্যায় অর্জুন নিজের বড় ভাই বিক্রমের অফিসে গেলেন। তিনি আগে থেকে জানাননি, শুধু হাতে ফাইল নিয়ে পৌঁছালেন। যখন তিনি ভেতরে গেলেন তখন সুনিতা অফিসের টেবিলে বসেছিল, জুসের গ্লাস ধরে। তার চোখে তখনও সেই পুরনো কৌতূহল ছিল। ও অর্জুন, তুমি এসেছ? কি হয়েছে, মুখ এত গম্ভীর কেন? বিক্রম ভাইয়া কোথায়? মিটিং রুমে। কোনো কাজ আছে? আমার কাছে একটি খুব আকর্ষণীয় চিঠি আছে, বেনামি পাঠানো হয়েছে, কিন্তু লেখার ধরন খুব পরিচিত। সুনিতা গ্লাসটি নিচে রাখল। এত উত্তেজনা কেন? অর্জুন নকল চিঠিটি বের করলেন এবং তার সামনে রাখলেন। দেখুন, কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমি একজন পরিচারিকার সাথে থাকি, যার ফলে আমার মেয়ের উপর প্রভাব পড়ছে, এবং কাস্টডি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। সুনিতা এক ঝলক দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাওয়ার ঝলক দেখা গেল, যদিও তার মুখে তখনও একটি বানানো হাসি ছিল। কে এত বাজে লোক যে এটা পাঠাবে? আপনি ঠিক বলেছেন, খুব বাজে লোক, এবং আমার ঘরের ভেতরের বিষয়গুলো খুব ভালোভাবে জানার লোক হতে হবে। অর্জুন, আমার দিকে এভাবে দেখো না, আমার কাছে এই ছেলে মানুষই করার সময় নেই। কিন্তু আপনি আমাকে সতর্ক করেছিলেন, বলেছিলেন যে বহিরাগতরা উপযুক্ত নয়, বলেছিলেন যে আমি পরিবারের নাম খারাপ করছি। তাহলে আমি কেন আপনাকে সন্দেহ করব না? দরজা খুলল। বিক্রম ভেতরে এলেন। কি হয়েছে? অর্জুন ঘুরলেন। ভাইয়া, যদি এই ব্যাপারটা বাড়ির কোনো সদস্যের সাথে যুক্ত থাকে, তবে আমি পরিষ্কার বলে দিতে চাই, আমি ঝুঁকব না। বিক্রম চিঠিটির দিকে একবার তাকালেন। তিনি নিজের স্ত্রীকে দেখলেন। সুনিতা কেবল চোখ নামিয়ে নিল। অর্জুন, আমি এই সম্পর্কে কিছুই জানি না। যদি কেউই চিঠিটি পাঠিয়ে থাকে, তবে আমি তাকে খুঁজে বের করব। কিন্তু আমি সত্যি বলছি, আমার এখনও মনে হয় যে তোমার সতর্ক থাকা উচিত। লোকজন যখন দেখে, তখন তারা ভাবে না যে তুমি ততটাই নির্দোষ যতটা তুমি ভাবো। এটা তাদের সমস্যা, আমার না। আমাকে শুধু তাকে বাঁচাতে হবে যাকে আমাকে বাঁচাতে হবে, এবং পূজা, সে সম্মানের হকদার। সুনিতা তিক্ততার সাথে হেসে উঠল। হকদার? একজন পরিচারিকাকে তুমি হকদার বলো? সে পরিচারিকা নয়, অর্জুন শীতলভাবে উত্তর দিলেন। সে একমাত্র মানুষ যে আমার মেয়েকে তার মায়ের মৃত্যুর পর আবার হাসতে শিখিয়েছে। এটাই যথেষ্ট। সেই সন্ধ্যায় রাতের খাবারের সময় পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি শান্ত ছিল। পূজা দিয়ার পাশে বসেছিল, এখনও শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার চোখ কখনো কখনো হারিয়ে যেত। দিয়া তাকে দেখল এবং তারপর নিজের বাবাকে জিজ্ঞেস করল, বাবা, পূজা দিদি কি কালো এখানে থাকবেন? অর্জুন নিজের মেয়ের দিকে তাকালেন। পূজা দিদি সবসময় এখানে থাকবেন, যদি তুমি চাও। আমি চাই, দিয়া আনন্দে চিৎকার করে উঠল এবং তারপর পূজাকে জড়িয়ে ধরল। দিদি, তুমি যেও না, আমার সাথে দাবাকে খেলবে? পূজা ধীরে ধীরে হাসল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। আমি কোথাও যাব না, আমি তোমার সাথে থাকব। রাতের খাবার তিনজনের মধ্যে ছোট ছোট কথায় শেষ হল। একটি নিখুঁত পরিবার নয়, কিন্তু একটি উষ্ণ আলিঙ্গন। রাত গভীর হল। অর্জুন নিজের অফিসে একা দাঁড়িয়েছিলেন, জানালা দিয়ে বাইরে দেখছিলেন। সেই চিঠিটি তখনও টেবিলের উপর ছিল, কিন্তু এখন তার আর ভয় লাগছিল না। সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। বাইরের কেউ তাকে হুমকি দিচ্ছিল না, বরং এগুলো ছিল সেই কুসংস্কার যা ভালো মানুষদের বেঁধে রাখছিল। তিনি নিজের ফোন বের করলেন, একটি বার্তা টাইপ করলেন। কাল আমি সবকিছু প্রকাশ্যে আনব। সত্যের সাথে বাঁচতে কোনো কিছু লুকানোর দরকার নেই। তারপর তিনি জানালা খুললেন, একটি গভীর শ্বাস নিলেন। সিমলার রাত ঠান্ডা ছিল, কিন্তু বীজ ছিল না। একটি হালকা বাতাস বইল, নিজের সাথে ঘাস এবং গাছেরও সুবাস নিয়ে এলো। তিনি জানতেন যে ঝড় এখনও সামনে, কিন্তু যদি তিনি পূজাকে, নিজের মেয়েকে বাঁচাতে পারেন, তবে তিনি সেই ঝড়ে পা রাখার জন্য প্রস্তুত ছিলেন। বৃষ্টি দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল, একটি আগত লম্বা রাতের সতর্কবার্তার মতো নীরব। সিমলার বৃষ্টির ফোঁটা সবসময় নরমভাবে পড়ে, হিংস্র নয়, কিন্তু গভীরভাবে শুষে নেওয়া, যেন কারোর হৃদয়ের প্রতিটি কোণে প্রবেশ করছে। পাহাড়ের ওপর তৈরি ভিলায় পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। বাতাস জানালায় ধাক্কা খেয়ে খটখট আওয়াজ করছিল। বাইরে উঠোনে গাছপালা ঝুঁকে গিয়েছিল, যেন তারা জানে যে কিছু ঘটতে চলেছে। অর্জুন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখ কাচের ওপর জমে থাকা বৃষ্টির ছোট ছোট ফোঁটার ওপর ছিল।
হাতে ফোন ভাইব্রেট হলো। আইনজীবীর একটি নতুন বার্তা এলো। আদালত আগামী সপ্তাহে দিব্যার পরিবার থেকে আনুষ্ঠানিক আবেদন গ্রহণ করবে। তারা দিয়ার থাকার পরিবেশ পরিদর্শন করার অনুরোধ জানাচ্ছে। তিনি স্ক্রিন বন্ধ করে দিলেন, ফোন নিজের পকেটে রেখে দিলেন। তার ঠোঁট শক্ত হয়ে গেল, তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সবকিছু ব্যক্তিগত সীমানা অতিক্রম করে গিয়েছিল। এখন এটি কোনো গুজব ছিল না, পিঠে ছুরিকাঘাতের মতো ছিল না। এখন এটি একটি বাস্তব আইনি লড়াই ছিল, এমন একটি লড়াই যা তিনি হারতে পারতেন না। পেছন থেকে হালকা পায়ের আওয়াজ এলো। পূজা তার জন্য 1 কাপ গরম আদা চা নিয়ে এলো এবং কাছের টেবিলের ওপর রাখল। তিনি তাকে দেখলেন, তার চোখে কিছুটা কোমলতা এলো। ধন্যবাদ, গরম চা পান করুন, ভালো ঘুম হবে। পূজা ধীরে ধীরে বলল, আপনাকে কিছুদিন ধরে খুব ক্লান্ত দেখাচ্ছে। তিনি মাথা ঝাঁকালেন। আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, হয়তো এই বৃষ্টির কারণে বা হয়তো মানুষের কারণে। অর্জুন তার দিকে ঘুরলেন, তার চোখ কোমল কিন্তু গভীর ছিল। পূজার মধ্যে এমন কিছু ছিল যা থেকে তিনি পালাতে পারতেন না। কোনো গোলমাল নেই, কোনো দাবি নেই, কিন্তু সবসময় অন্যদের নিজেকে দেখতে বাধ্য করত। তোমার মনে হয় আমি ঠিক করছি? আমি ঠিক বা ভুল জানি না, কিন্তু আমি দেখি যে আপনি এমন একজন বাবা যিনি নিজের মেয়েকে সত্যিই ভালোবাসেন, এবং আমার বিশ্বাস যে এটি দিয়াকে খুশি করার জন্য যথেষ্ট। আর তুমি কি খুশি? পূজা কিছুটা চমকে গেল। একটি সাধারণ প্রশ্ন, কিন্তু কেউ তাকে কখনোই এভাবে জিজ্ঞেস করেনি। তার ত্যাগের অভ্যাস ছিল, পিছু হটার অভ্যাস ছিল, নির্বাচিত না হওয়ার অভ্যাস ছিল, কিন্তু এই মুহূর্তে সামনের মানুষটির চোখে সে পালাতে পারল না। আমি নিশ্চিত নই, কিন্তু যদি আমি ওই মেয়েটির সাথে থাকি, যদি আমি তাকে হাসতে দেখতে পারি, তবে আমার একাকিত্ব অনুভব হয় না। তিনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তাদের মাঝের সমস্ত দূরত্ব যেন মুছে গেল। জানালার বাইরে গর্জন করা বাতাস এবং বর্ষণ করা বৃষ্টির মাঝে, সেই ঠান্ডা লাগা ভিলাটির মাঝে কিছু উষ্ণতা ভরা জিনিস চলে উঠল। কিন্তু সেই আলো বড় হওয়ার আগেই গেটের ঘণ্টা বাজল। অর্জুন নিজের ভ্রু কোঁচকালেন। এই সময় কে এলো? তিনি দ্রুত হলের দিকে গেলেন। পূজা তার পেছনে ছিল। যখন তিনি গেট খুললেন তখন তাদের সামনে বিক্রম এবং তার স্ত্রী সুনিতা একজন অপরিচিত মধ্যবয়সী মহিলার সাথে দাঁড়িয়েছিলেন। সেই মহিলাটি স্যুট পরেছিলেন, হাতে একটি ব্রিফকেস ছিল, একজন সরকারি কর্মকর্তার গুরুতর ভঙ্গিমা। অর্জুন, আমার পরিচয় করিয়ে দিতে দাও, সুনিতা বলল। ইনি হলেন শ্রীমতী নাগ, শহরের শিশু সুরক্ষা বিভাগ থেকে একজন কর্মকর্তা। তাকে দিব্যার পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছে এবং তাকে বাস্তব পরিস্থিতি জরিপ করার প্রয়োজন আছে। অর্জুন নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন। এই ঝড়ো রাতে তোমরা এমনভাবে এসেছ যেন কোনো সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি করতে এসেছ। নাক নামের মহিলাটি ধীরে ধীরে বললেন, শ্রী অর্জুন, আমি শুধু নিজের কর্তব্য পালন করছি। অভিযোগের তাৎক্ষণিক প্রকৃতির কারণে আমাদের দ্রুত আসতে হলো, যাতে মেয়েটিকে কোনো ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বাঁচানো যায়। পূজা চুপ হয়ে গেল। সে নিজের কাপড়ের আঁচল শক্ত করে ধরল। অর্জুন এটা দেখলেন। তিনি তার দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। তুমি দিয়াকে ঘরে নিয়ে যাও, তার ওপর কোনো প্রভাব পড়া উচিত নয়। জি। পূজা সঙ্গে সঙ্গে সেটাই করল, যদিও তার হৃদয়ে আগুন জ্বলছিল। পরিদর্শন নীরব তার সাথে হল। শ্রীমতী নাগ পুরো বাড়ি ঘুরে দেখলেন, ছবি তুললেন, দিয়ার দৈনন্দিন রুটিন, খাবারের তালিকা এবং পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করলেন। যত সে দেখতে থাকল তত সে অবাক হতে থাকল। অভিযোগে যা লেখা ছিল তার বিপরীতে, যে থাকার পরিবেশ খারাপ ছিল, এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংগঠিত ছিল। বেডরুম থেকে স্টাডি কর্নার পর্যন্ত, রান্নাঘর থেকে বুকশেলফ পর্যন্ত। আপনি দিয়ার জন্য জায়গাটিকে বিশেষভাবে ডিজাইন করার জন্য কাউকে কাজে লাগিয়েছিলেন? তিনি জিজ্ঞেস করলেন। না, আমি নিজেই আইডিয়া ভেবেছিলাম এবং পূজা, যে আমাকে সাহায্য করে, সবকিছু গুছিয়ে দিয়েছে। তার কি শিশুদের যত্নে বিশেষ দক্ষতা আছে? তার কোনো ডিগ্রি নেই, কিন্তু তার একটি হৃদয় আছে। এই উত্তরটি শ্রীমতী নাগকে চমকে দিল। তিনি সুনিতার দিকে ঘুরলেন। আমার মেয়েটির সাথে একান্তে দেখা করতে হবে। সুনিতা ঘাবড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে উপরে গেল এবং ধীরে ধীরে দরজায় টোকা দিল। দিয়া দরজা খুলল। তার চোখে কিছুটা ইতস্তত ছিল। নমস্তে বেটা, আমি নাগ। আমি শুধু তোমার সাথে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। ভয় পাওয়ার কিছু নেই। দিয়া মাথা ঝাঁকালো। তার হাত এখনও পূজার হাতে ছিল। তুমি কি এখানে খুশি? জি হ্যাঁ। কেউ কি তোমাকে বকা দেয় বা মারে? না। তুমি কি তোমার বাবা এবং পূজা দিদির সাথে নিরাপদ অনুভব করো? বাচ্চাটি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে পূজার দিকে দেখল এবং তারপর শ্রীমতী নকের দিকে। তার চোখ জ্বলে উঠল। আমি ভালোবাসা অনুভব করি। একটি সাধারণ বাক্য, কিন্তু শ্রীমতী নাগ তার হৃদয়ে ভার অনুভব করলেন। যখন তিনি হলে ফিরে এলেন তখন তিনি অর্জুনকে দেখলেন।
আমি এমন কোনো ইঙ্গিত পাইনি যে মেয়েটির কোনো ক্ষতি করা হচ্ছে। এর বিপরীতে এটি একটি স্থিতিশীল, ভালোবাসাপূর্ণ এবং পূর্ণাঙ্গ পরিবেশ। আমি আমার রিপোর্টে এটি স্পষ্টভাবে লিখব। বিক্রম নিজের স্ত্রীর দিকে ঘুরলেন। তার মুখ অপ্রসন্ন ছিল। এখন তুমি খুশি? সুনিতা নিজের হাত গুটিয়ে নিল। তার মুখ কঠোর হয়ে গেল। এটি কেবল একটি পরিদর্শন ছিল। যদি কিছু না থাকে তো আরও ভালো। অর্জুন শ্রীমতী নককে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। ধন্যবাদ। আমি জানি যে আপনি শুধু নিজের কর্তব্য পালন করছেন, কিন্তু আপনার এত নিরাপত্তা হওয়া আমাকে এটি অনুভব করায় যে এখনও ন্যায় বিচার আছে। শ্রীমতী নাক ধীরে ধীরে হাসলেন। আমি এমন অনেক মামলা দেখেছি যেখানে মানুষ খুব ভালোভাবে লুকিয়ে রাখে, শ্রী অর্জুন, কিন্তু ওই মেয়েটির চোখগুলো সত্যি ছিল। সবাই চলে যাওয়ার পর অর্জুন আবার বসার ঘরে এলেন। পূজা চেয়ারগুলো ঠিক করছিল, মেঝেতে বৃষ্টির জলে দাগ পরিষ্কার করছিল। তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। পূজা থেমে গেল। আমি ঠিক আছি। তিনি কাছে এলেন এবং তাকে অনেকক্ষণ দেখলেন। আমাকে মাফ করে দাও যে তোমাকে এই সবের মধ্যে টেনে আনা হলো। যদি তুমি চলে যেতে চাও তবে আমি তোমাকে দোষ দেব না। পূজা নিজের মাথা তুলল। আপনি বিশ্বাস করবেন যে আমি একবার যেতে চেয়েছিলাম, ভয়ে? কিন্তু তারপর আমি ভাবলাম যে যদি আমি চলে যাই তবে দিয়ার হাত কে ধরবে? যখন তার খারাপ স্বপ্ন আসবে তাকে সকালে গরম জল খেয়ে দেবে। তার বোকা বোকা কথাগুলো প্রতি রাতে কে শুনবে? তার আওয়াজ কাঁপছিল। এই জায়গাটা এখন শুধু একটি কাজের জায়গা নয়, এটা আমার একটি অংশ হয়ে গেছে। তিনি কাছে এলেন, ধীরে ধীরে তার কাঁধে চাপ দিলেন। তুমি বহিরাগত নও। সে উপরে তাকালো। তাহলে আমি কি? অর্জুন উত্তর দিলেন না, কিন্তু তার চোখ সব কিছু বলে দিল। বাইরে বৃষ্টি কমতে শুরু করেছিল। বাতাসও শান্ত হয়ে গিয়েছিল। একটি ঝড়ো রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল, একটি নীরব পরিবেশ রেখে, একটি নতুন শুরুর নীরবতা। সিমলার সকাল সবসময় একটি কোমল, স্বপ্নময় সৌন্দর্য নিয়ে আসে। হালকা রোদ দেবদার গাছ থেকে ছেকে এসে ভিলার উঠোনে পড়ছিল, যেখানে পাতার ওপর শিশির বিন্দু তখনও লেগেছিল। রান্নাঘরে পূজা মনোযোগ দিয়ে ন্যাপকিন ভাঁজ করছিল। তার চোখ এখনও আধা খোলা জানালা দিয়ে বাইরে দেখছিল, যেখানে দিয়া একটি সাদা বিড়ালের সাথে খেলছিল। প্রতিটি সকাল এমনই হতো, যা তার মনকে শান্ত করে তুলত। কিন্তু শান্তি সবসময় সবচেয়ে ভঙ্গুর জিনিস হয়। অর্জুন নিচে এলেন, সবসময়কার মতো পরিচ্ছন্ন স্যুট পরে, কিন্তু তার মুখে একটি গভীর চিন্তার ছাপ ছিল। তিনি একটি ফাইল খাবারের টেবিলের উপর রাখলেন। পূজার দিকে না তাকিয়ে সেটি খুললেন। তুমি কি কখনো আমাকে তোমার সম্পর্কে বলার কথা ভেবেছ? পূজার হাত থেমে গেল। তার হৃদয় এক মুহূর্তের জন্য দ্রুত স্পন্দিত হল। সে জানত যে এই দিনটি আসবেই। তিনি এত সতর্ক মানুষ ছিলেন যে তার মেয়ের সাথে থাকা মানুষটির অতীত ঘেঁটে দেখবেন না, এটা হতেই পারে না। আমার মনে হয়েছিল যে যদি আপনার জানার থাকত তবে আপনি অনেক আগেই জানতে পারতেন। হ্যাঁ, আমি লোকজনকে দিয়ে খোঁজ করিয়েছি, কিন্তু তোমার ফাইলে অনেক কিছু ফাঁকা ছিল, যেন কেউ সব চিহ্ন মুছে দিয়েছে। পূজা ধীরে ধীরে হাসল, কিন্তু তার চোখে বিষণ্ণতা লুকিয়েছিল না, কারণ কিছু ক্ষত এমন হয় যা আমি চাই না যে কেউ দেখুক। অর্জুন কিছু বললেন না, শুধু অপেক্ষা করলেন যতক্ষণ না পূজা আরও চা ঢেলে তার সামনে বসল। আমি এমন একটি পরিবারে জন্মেছিলাম যাকে লোকে বলে গর্ব করার মতো কিছুই নেই। আমার বাবা মদ্যপ ছিলেন, মা দিনমজুর ছিলেন। আমি চোখের জল আর গালির মধ্যে বড় হয়েছি। যখন আমার 12 বছর বয়স তখন মা চলে গেলেন। বাবা আমাকে মুম্বাই নিয়ে এলেন, বললেন যে তিনি আমাকে কোনো হুনর শেখাবেন। কিন্তু যে জায়গায় তিনি আমাকে নিয়ে গেলেন সেটা ছিল একটি মদের দোকান। সে থামল, একটি গভীর শ্বাস নিল। অর্জুন তার চোখ তার দিক থেকে সরালেন না। আমি বাসন মাজতাম, পরিষ্কার করতাম এবং ধীরে ধীরে সব ধরনের নামহীন কাজ করতে শুরু করলাম। দোকানের মালিক এমন একজন মানুষ ছিল যার কথা আমি উল্লেখ করতে চাই না। যখন আমার 17 বছর বয়স তখন আমি পালিয়ে গেলাম। সেই সময় আমার পকেটে ছিল শুধু 200 টাকা আর একজোড়া ছেঁড়া জুতো। তার আওয়াজ কাঁপছিল না, যেন সেই গল্পটি শতবার নিজের মনে অনুশীলন করেছে। কিন্তু অর্জুন জানতেন যে তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ তার হৃদয়ে একটি ছুরির মতো বিঁধছিল। তারপর কি হলো? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। আমি সিমলায় পালিয়ে এলাম। প্রথমে আমি বাস স্টেশনে ঘুমাতাম। তারপর একজন বুড়ি মহিলা, যিনি পাউরুটি বিক্রি করতেন, তিনি আমাকে তার গুদামে ঘুমাতে দিলেন। তিনিই প্রথম মানুষ যিনি আমাকে বেটি বলে ডাকলেন। আমি তাদের সাথে প্রায় 2 বছর ছিলাম। তার মৃত্যুর পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কারো ওপর নির্ভর করব না।
এবং পরিচারিকার কাজ করতে শুরু করলাম। আমি আপনার পুরনো জায়গায় কাজের জন্য আবেদন করলাম এবং তারপর এখানে চলে এলাম। তাহলে সেই ক্ষতগুলোর কি হলো? অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। পূজা নিজের হাতা উপরে তুলল এবং নিজের বাহুতে একটি লম্বা দাগ দেখালো। কখনো কখনো আমার মনে হতো যে আমি আর বাঁচতে পারবো না, কিন্তু প্রতিবার যখন আমার কষ্ট হতো তখন আমি নিজেকে বলতাম, যদি আজ আমি বেঁচে থাকি তবে আমাকে শালীনতার সাথে বাঁচতে হবে, অন্য কারো জন্য নয়, শুধু নিজের জন্য। ঘর নীরবতায় ডুবে গেল। অর্জুন চুপচাপ বসে রইলেন। তার চোখ এখন একজন বাড়িওয়ালা, একজন বাবা বা একজন ব্যবসায়ীর ছিল না, বরং এমন একজন মানুষের ছিলেন যিনি সামনের মানুষটির আত্মার একটি অংশ দেখছিলেন। তুমি জানো, তিনি বললেন, আমি আগে ভাবতাম যে তুমি পালানো মানুষ, কিন্তু এখন আমি বুঝি কখনো কখনো চুপচাপ বাঁচাটাই সেই উপায় যার মাধ্যমে মানুষ নিজেদের অবশিষ্ট অংশ রক্ষা করে। পূজা হাসল। ধন্যবাদ। না, আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানে থাকার জন্য ধন্যবাদ, যদিও তোমার অনেক আগেই চলে যাওয়ার অধিকার ছিল। সেই দুপুরে যখন অর্জুন অফিসে পৌঁছালেন তখন তার সচিব জানালো যে কেউ সকাল থেকে মিটিং রুমে অপেক্ষা করছে। তিনি ভেতরে গেলেন। তিনি একটি কুৎসিত এবং রোগা পাতলা মানুষ পুরনো শার্ট পরে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন। লোকটি ঘুরল। আমি রবি, যে একসময় পূজার সাথে থাকত। অর্জুন একটু থামলেন। তুমি আমাকে কেন খুঁজছ? রবি নিজের 2 হাত জুড়লেন। তার চোখে সততা ছিল। আমি কিছু চাইতে বা হুমকি দিতে আসিনি। আমি শুধু চাই যে আপনি জানুন যে পূজা যা কিছু সহ্য করেছে তা তার বলা কথার চেয়ে অনেক বেশি। অর্জুন চেয়ারে বসে গেলেন। তিনি তাকে চালিয়ে যেতে ইশারা করলেন। আমি যখন জেল থেকে নতুন বেরিয়েছিলাম তখন পূজা আমাকে আশ্রয় দিয়েছিল। কেউ আমাকে কাজ দিত না, কেউ থাকতে দিত না। পূজা আমাকে ঘুমানোর জায়গা দিল, খাবার দিল, কাপড় দিল। সবাই ভাবে যে সে খুব শক্তিশালী, কিন্তু আমি জানি যে সে প্রতি রাতে কাঁদত। বাস স্টেশনে কেউ তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। সে নিজেকে বাঁচানোর জন্য নিজের বাহুতে ছুরি দিয়ে আঘাত করেছিল। আমি সেই ক্ষতটি মাছ ধরার সুতো দিয়ে সেলাই করেছিলাম। রবি একটি পুরনো লকেট বের করল, যার মধ্যে একটি ছোট ফ্যাকাশে পিতলের দুল ছিল। সে এটা আমাকে রাখতে দিয়েছিল। বলেছিল যে যখন সে এমন একজনকে খুঁজে পাবে যে তাকে সত্যিই ভালোবাসে, তখন যেন তাকে এটা দিয়ে দিই। আমার মনে হয় আপনিই সেই ব্যক্তি। অর্জুন সেটি নিলেন। তার হৃদয়ে একটি অবর্ণনীয় অনুভূতি উথলে উঠল, দয়া, সম্মান এবং অনুশোচনা। তিনি রবিকে লিফট পর্যন্ত এগিয়ে দিলেন এবং তারপর নিজের টেবিলে ফিরে এলেন। সেই লকেটটিকে একটি নীরব সাক্ষীর মতো দেখছিলেন। সেই সন্ধ্যায় অর্জুন স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি বাড়ি এলেন। তিনি পূজাকে তিয়াকে বই পড়ে শোনাতে দেখলেন। তোমার কি সময় আছে? পূজা মাথা তুলল। জি। চলো একটু হাঁটি, আমার কথা বলার আছে। তারা ভিলার চারপাশের ছোট পথে একসাথে হাঁটলেন। হলুদ আলো প্রতিটি পাতা থেকে ছেকে আসছিল। অর্জুন কথা শুরু করলেন। আমি রবি নামের একজনের সাথে দেখা করেছি। পূজা থেমে গেল। সে ঠিক আছে? ঠিক আছে। সে আমাকে অনেক কিছু বলল এবং আমাকে এটা দিল। তিনি লকেটটি বের করলেন। পূজা সেটি দেখল, ঘাবড়ে গেল, কিছু বলতে পারল না। তুমি যতটা আমি ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সহ্য করেছ। আমি চাই না যে আপনি আমার প্রতি দয়া দেখান। আমি দয়া দেখাচ্ছি না, আমি সম্মান করি এবং আমি রাগ করি। রাগ কেন? রাগ এই জন্য যে কেন আমি আগে জানতে পারলাম না, যাতে আমি তোমার রক্ষা করতে পারতাম। পূজা মাথা নিচু করল, চুপ রইল। পূজা, যদি আমি বলি যে আমি চাই যে তুমি আর আমার পিছনে দাঁড়িয়ে না থাকো, বরং আমার সাথে চলো, তাহলে তুমি কি ভাববে? পূজা উপরে তাকালো, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি জানেন যে আমার মতো মানুষকে নিয়ে কি বলা হবে যদি আমি আপনার সাথে চলি? আমার পরোয়া নেই, আমার শুধু এইটুকুই পরোয়া যে আমার মেয়ে তোমাকে বিশ্বাস করে এবং আমিও করি। একটি হালকা বাতাস বইল, পাতার ফিসফিসানি যেন ফিসফিস করছিল। পূজা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো। তাহলে আমি সেই জিনিসটাই বিশ্বাস করার চেষ্টা করব যার স্বপ্ন দেখা আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছিলাম। অর্জুন ধীরে ধীরে তার হাত টিপলেন। দুজনে এগিয়ে গেলেন, যেন জীবনে প্রথমবারের মতো তারা সামনের পথ দেখতে পাচ্ছিল, যেখানে কোনো অন্ধকার ছিল না, শুধু কোমল এবং শান্ত আলো ছিল। সিমলার আকাশ আজ সকালে অদ্ভুতভাবে বিষণ্ণ ছিল। ধূসর মেঘ ছেয়েছিল, ঠান্ডা বাতাসের ঝাপটা বইছিল,
যেন কোনো ঝড়ের সতর্ক বার্তা দিচ্ছিল। ভিলায় আজ সকালে ক্রমাগত বেজে চলা ফোনের রিংটোন শান্ত পরিবেশকে দম বন্ধ করে তুলেছিল। অর্জুন যেইমাত্র নিজের কফির কাপ নিচে রাখলেন, তার ব্যক্তিগত সহকারী শালিনী হাতে আইপ্যাড নিয়ে উত্তেজনাপূর্ণ মুখে ভেতরে এলেন। অর্জুন স্যার, একটি সমস্যা। সোশ্যাল মিডিয়ায় আপনার এবং পূজা সম্পর্কে খবর ছেয়ে আছে। তিনি নিজের ভ্রু কোঁচকালেন। কি খবর? শালিনী আইপ্যাড এগিয়ে দিলেন। স্ক্রিনে চাঞ্চল্যকর শিরোনামের বেশ কয়েকটি নিবন্ধ ছিল। বিলিয়ানিয়ার অর্জুন খান্না এবং তার পরিচারিকা, কোটি টাকার ভিলার পেছনে একটি সন্দেহজনক সম্পর্ক। ব্যবসায়ী এবং পরিচারিকার মধ্যে অন্তরঙ্গ ছবি ফাঁস, যার আগে থেকেই পালানোর রেকর্ড আছে। নিজে আসল মেয়েকে একজন অযোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হল। আইনজীবীরা কি বলছেন? অর্জুন কয়েকটি লাইন পড়লেন। তার চোখ ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল। তিনি মন্তব্য বিভাগটি স্ক্রোল করলেন। বিষাক্ত শব্দগুলো কোনো দয়া ছাড়াই দেখা যাচ্ছিল। বেচারি মেয়েটি এমন পরিবেশে বড় হচ্ছে। ভাবিনি যে অর্জুন খান্নার মতো একজন লোক নিজের মেয়ের জন্য এত নীচ পছন্দ করবে। মানি লন্ডারিং তো নয়, কিছু বছরের মধ্যে এত উন্নতি করল, আর এখন প্রেম ঘটিত ব্যাপারে ফেসে গেল। তিনি নিজের চোয়াল শক্ত করলেন। এই খবরকে ছড়িয়েছে? শালিনী দ্রুত উত্তর দিলেন, আমরা দ্রুত তদন্ত করেছি। সূত্র একটি ট্যাবলয়েড নিউজ সাইট থেকে শুরু হয়েছে, কিন্তু খবরটি দ্রুত ছড়িয়েছে কারণ এতে ছবি ছিল। সেই ছবি যেখানে আপনি গত সপ্তাহে পার্কে পূজার হাত ধরেছিলেন, তাতে তার দিয়াকে জড়িয়ে ধরারও ছবি আছে। ছবিগুলো স্পষ্ট, খুব স্পষ্ট। মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে পিছু নেওয়া হচ্ছিল। অর্জুন মাথা ঝাঁকালেন। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি জানতেন এর পেছনে কে থাকতে পারে। কেবল পরিবারের কোনো সদস্যই এত অনুপ্রাণিত এবং এত নিষ্ঠুর হতে পারে যে একটি শিশুকেও এর মধ্যে টেনে আনে। একটি প্রেস কনফারেন্সের প্রস্তুতি নাও, আজ দুপুরে। শালিনী চমকে গেলেন। আপনি নিশ্চিত? সবাই পরামর্শ দিচ্ছে যে ঢেউ কেটে না যাওয়া পর্যন্ত চুপ থাকা উচিত। না, আমি তাদের এটা বলতে দেব না যে আমার মেয়ে একজন অযোগ্য ব্যক্তির সাথে থাকে, এবং আমি পূজাকে সেই লোকদের দ্বারা বদনাম হতে দেব না যারা তাকে চেনেনি না। এদিকে ভিলার দ্বিতীয় তলায় পূজা একটি চেয়ারে চুপচাপ বসেছিল। তার হাতে ফোন কাঁপছিল। স্ক্রিনে তার এবং দিয়ার ছবিসহ নিবন্ধটি ছিল। এমন একটি ছবি যা সে জানত না যে কে তুলেছে, কে পোস্ট করেছে এবং কেন এটি এত বিদ্বেষপূর্ণ ছিল। ঘরের দরজা খুলল। দিয়া দৌড়ে এলো এবং তার পায়ে জড়িয়ে ধরল। পূজা দিদি, আমার বন্ধুরা বলছে যে ইন্টারনেটে আপনার সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে। আপনি কি দুঃখী? পূজা জানত না কি উত্তর দেবে। সে বাচ্চাটির চুলে হাত বুলিয়ে দিল। একটি হাসি আনার চেষ্টা করল। কিছু মনে করো না বেটা, শুধু লোকজন এখনও ঠিকভাবে বোঝেনি। বাবা বলছেন যে তিনি একটি প্রেস কনফারেন্স করবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। এই সাধারণ বাক্যটি পূজার হৃদয় নিংড়ে দিল। তার ভুল বোঝার ভয় ছিল না, আক্রমণ হওয়ার ভয় ছিল না। তার শুধু এইটুকুই ভয় ছিল যে অর্জুন এবং দিয়া তার কারণে আঘাত পাবে। প্রেস কনফারেন্স শহরের একটি কেন্দ্রীয় হোটেলে হয়েছিল, যেখানে মিডিয়া খবর কভার করার জন্য ভিড় করেছিল। অর্জুন মঞ্চে উঠলেন। তার পাশে তার ব্যক্তিগত আইনজীবী ছিল। তিনি সবসময়কার মতো স্যুট পরেননি, বরং কেবল একটি সাদা শার্ট পরেছিলেন, যার আস্তিন গুটিয়ে রাখা ছিল। তার মুখ দৃঢ় ছিল। আমি সংক্ষেপে নিজের বক্তব্য রাখতে চাই, তিনি শুরু করলেন। তার আওয়াজ গভীর কিন্তু দৃঢ় ছিল। আমি অর্জুন খান্না। আমি নিখুঁত নই, কিন্তু আমি এমন একজন বাবা যে নিজের মেয়েকে ভালোবাসে, এবং এমন একজন মানুষ যার কাছে এটি জানার জন্য যথেষ্ট বিবেক আছে যে আমি কি করছি। একজন সাংবাদিক হাত তুললেন। আপনি কি আপনার বাড়ির পরিচারিকা পূজা শর্মার সাথে আপনার সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন? না, কেবল নিশ্চিত করি। আমার এতে গর্ব আছে। অর্জুন সরাসরি ক্যামেরার দিকে তাকালেন। পূজা কেবল আমার মেয়ের দেখাশোনা করে না, সে সেই বাড়িতে জীবন ফিরিয়ে এনেছে যা একসময় খালি ছিল। ফিসফিসানি শুরু হয়ে গেল। অন্য একজন সাংবাদিক জোরে জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় না যে আপনার মেয়েকে একজন অশিক্ষিত ব্যক্তির হাতে তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ? অর্জুন ফ্যাকাশে হাসি হাসলেন। ডিগ্রি আপনাকে তত্ত্ব শেখাতে পারে, কিন্তু কেবল একটি হৃদয়ই শিশুকে ভালোবাসতে শেখাতে পারে। দিয়া তার মাকে হারিয়েছিল, কিন্তু যখন থেকে পূজা এসেছে, মেয়েটি বেশি হাসে, ভালো ঘুমায় এবং তাকে পরিবার বলে। তিনি নিচে এলেন এবং টেবিলের উপর একটি ফাইল রাখলেন। এটি গত 2 বছরে দিয়ার স্বাস্থ্য, স্কুলের মনোবিজ্ঞান এবং শিশু মনোবিজ্ঞানীদের মূল্যায়নের সম্পূর্ণ ফাইল। সবকিছুর থেকে দেখা যায় যে মেয়েটির বিকাশ পুরোপুরি স্বাভাবিক, এমনকি মানদণ্ডের চেয়েও ভালো। আর যে ব্যক্তি সরাসরি তার সাথে ছিল সে আর কেউ নয়, পূজা। নিচে কিছু সাংবাদিক মাথা ঝাঁকাতে লাগলেন। অন্যেরা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন।
আমি জানি যে সমাজ সমালোচনা করবে, কিন্তু আমি জনসাধারণকে খুশি করার জন্য বাঁচি না। আমি তাদের জন্য বাঁচি যাদের আমি ভালোবাসি, এবং পূজা সুরক্ষার হকদার। প্রেস কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ঢেউ উঠল, কিন্তু এবার একটি ভিন্ন দিকে। অর্জুনের ভাষণের ক্লিপ, যখন একজন মানুষ নিজের মহিলার জন্য দাঁড়ায়, শিরোনামে দ্রুত ভাগ করা হলো। মন্তব্যগুলো বদলে যেতে লাগল। খুব ভালো বলেছেন, পূজার মতো মানুষ সম্মান পাওয়ার যোগ্য। সে পরিচারিকা হয়েও অনেক ডিগ্রিখারি মায়ের চেয়ে ভালো সন্তান পালন করে। আমি অর্জুনকে সমর্থন করি। কুসংস্কারকে সত্যিকারের ভালোবাসা মেরে ফেলতে দিও না। সেই সন্ধ্যায় পূজা জানালার কাছে চুপচাপ বসেছিল। তার চোখ থেকে জল ক্রমাগত ঝরছিল। অর্জুন একটি সংবাদপত্র নিয়ে এলেন, যাতে পূজা অন্ধকারে সুখ বোনা নীরব মহিলা শিরোনামের একটি নিবন্ধ ছিল। আমার এখনও এত লোকের দ্বারা দেখা হওয়ার অভ্যাস নেই, সে বলল। তার চোখ এখনও লাল ছিল। তাহলে আমাকে সামনে দাঁড়াতে দাও, তোমাকে শুধু আমার সাথে থাকতে হবে। তিনি তাকে অনেকক্ষণ দেখলেন। আপনি নিশ্চিত? কারণ যদি ঝড় আবার আসে, তবে আমি চাই না যে আপনি এবং দিয়া আঘাত পান। আমি আমার অর্ধেক জীবন শুধু যুক্তির সাথে কাটিয়েছি। এইবার আমি আমার হৃদয় বেছে নিতে চাই। পূজা চোখে জলে হাসল। তাহলে আমি আর পালাবো না। তিনি তার হাত ধরলেন, ধীরে ধীরে টিপলেন। বাইরে ঝড় এখনও ছিল, জনতা এখনও শান্ত ছিল না, কিন্তু এই ঘরের ভেতরে প্রথমবারের মতো তারা একসাথে ঝড়ের মাঝে দাঁড়িয়েছিল, ভেসে যাওয়ার ভয় ছাড়াই। ভিলায় আজ সকালে অদ্ভুত শান্তি ছিল। প্রেস কনফারেন্সের পরে তীব্র মিডিয়া ঝড়ের পর সাম্প্রতিক দিনগুলো শান্তিতে কেটেছিল। কিন্তু অর্জুনের জন্য এই নীরবতা তাকে আশ্বস্ত করছিল না। এটি একটি লুকানো ঢেউ ওঠার আগের শান্তির মতো ছিল। তিনি লিভিং রুমে এলেন। তিনি দেখলেন যে পূজা মনোযোগ দিয়ে দিয়ার চুল বেঁধে দিচ্ছে। দুজনে হাসতে হাসতে কথা বলছিল। কাঁচের জানালা দিয়ে তির্যক রোদ আসছিল, যা দৃষ্টিটিকে এতটাই উষ্ণতা ভরা লাগছিল যে তার হৃদয় ভরে গেল। তিনি কিছুক্ষণ দেখতে থাকলেন, অজান্তেই হাসলেন এবং তারপর ঘুরে দাঁড়ালেন। যদিও তিনি জানতেন যে এই মুহূর্তটি খুব মূল্যবান, তিনি এটাও বুঝতেন যে যদি পেছনের লোকেরা এখনও থামতে রাজি না হয়, তবে এটি বেশিক্ষণ স্থায়ী হবে না। যেমনটা তিনি অনুমান করেছিলেন, 2 ঘন্টারও কম সময়ে শালিনীর ফোন এলো, যা পরিবেশকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দিল। অর্জুন স্যার, একটি গুরুতর সমস্যা। অর্জুন স্যার, একটি গুরুতর সমস্যা। বলো। আইন অফিসে একটি বেনামি অভিযোগ এসেছে, যার সাথে একটি অপরাধমূলক রেকর্ডের কপি আছে, যেখানে স্পষ্টভাবে পূজার নাম লেখা আছে, যে 10 বছরেরও আগে প্রতারণা এবং কিশোর সংশোধনাগার থেকে পালানোর জন্য অভিযুক্ত হয়েছিল। অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তার হাতে জলের গ্লাস শক্ত হয়ে গেল। রেকর্ডটি কি আসল? বলা মুশকিল। স্বাক্ষর এবং সিলমোহর সবই আসল মনে হচ্ছে, কিন্তু সেই বছর সে নাবালিকা ছিল এবং বর্তমান বিচার ব্যবস্থায় এর কোনো চিহ্ন নেই। পাঠানোর উৎসের তদন্ত করাও। আমি জানতে চাই যে এর পেছনে কে আছে। শালিনী কয়েক সেকেন্ড চুপ রইল। আমার মনে হয় আপনার বড় ভাইয়ের সাথে কথা বলা উচিত। সেই সন্ধ্যায় অর্জুন নিজের বড় ভাই বিক্রমের ভিলায় গেলেন, যা শহরের উপকণ্ঠে একটি জমকালো বাড়ি ছিল, যেখানে নামি দামি ব্যবসায়ীরা আসতেন, কিন্তু পর্দার আড়ালে এটি ছিল একটি বিপজ্জনক জাল। তুমি এসেছ। বিক্রম নিজের ছোট ভাইকে ভেতরে ঢুকতে দেখে ফ্যাকাশে হাসি দিয়ে বললেন, ভেবেছিলাম তুমি তোমার পরিচারিকাকে প্রেসের সামনে বাঁচাতে ব্যস্ত থাকবে। তুমি কি সেই রেকর্ডের সাথে যুক্ত? বিক্রম জোরে হাসল। তুমি ভাবো যে আমি এত বাজে লোক যে একটি তুচ্ছ মেয়ের অতীত নিয়ে গল্প বানাবো? কেবল বাড়ির কোনো সদস্যই জানে যে পূজা কবে এলো। কেবল তোমার কাছেই আমাকে ধ্বংস করার উদ্দেশ্য আছে, যখন আমি সম্পত্তি এবং গ্রুপকে একত্রিত করতে অস্বীকার করলাম। বিক্রমের হাসি ফ্যাকাশে হয়ে গেল। তুমি দিয়ার মায়ের মৃত্যুর পর থেকে বদলে গেছ। তুমি নিজেকে বন্ধ করে দিয়েছ, নিজের টাকা আলাদা করে নিয়েছ, পরিবারের প্রতিটি বৈঠক প্রত্যাখ্যান করেছ, আর এখন তুমি প্রকাশ্যে একজন পরিচারিকাকে নিজের জীবন সঙ্গিনী ঘোষণা করছ। তুমি ভাবো যে তুমি পুরো খানদানকে আলোকিত করছ? না, আমি শুধু নিজের হৃদয়ের প্রতি সত্যি পাচ্ছি, তোমার বিপরীতে, যে সবসময় একটি মুখোশ আর টাকা নিয়ে বাঁচে। তুমি জানো সেই মেয়েটিকে? তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সে একজন নেশাখোরের প্রেমিকা ছিল, আর এখন সে উপরে ওঠার জন্য তোমার সাথে লেগে আছে। যে ভালোবাসায় তুমি আছো, সেটা শুধু দড়া থেকে জন্ম নেওয়া একটি ভ্রম। অর্জুন এগিয়ে গেলেন এবং সরাসরি নিজের ভাইকে দেখলেন। তুমি আমাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলে, আমি ভুলিনি, কিন্তু আমি তোমাকে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও দিই না। যদি তোমার মধ্যে মানুষত্ব বাকি থাকে, তবে সবকিছু সীমা ছাড়িয়ে যাওয়ার আগে থেমে যাও। বিক্রম নিজের হাত গুটিয়ে নিল, একটি ঠান্ডা হাসি নিয়ে। তাহলে দেখা যাক, যখন সত্যি সামনে আসবে, তখন সে টিকে থাকতে পারে কিনা। সেই সন্ধ্যায় পূজা পেছনের বাগানে একা বসেছিল।
সে অনুভব করছিল যে পরিবেশ বদলে গেছে। অর্জুন সারাদিন বাইরে ছিল। কোনো বার্তা নেই, কোনো ফোন নেই, যা গত কয়েক মাসে কখনোই হয়নি। তার হৃদয় হঠাৎ কুঁচকে গেল, যেন কোনো অশুভ সংকেতের পূর্বাভাস পাচ্ছে। ফোন ভাইব্রেট হলো। একটি অজানা নম্বর থেকে একটি বার্তা এলো। জানতে চাও অর্জুন কি জানতে পেরেছে? তার অফিসের ড্রয়ারে দেখো। সে বাড়ির ভেতরে দৌড়ালো। লাইব্রেরির দরজা খুলল। তার টেবিলের ড্রয়ারটি বন্ধ ছিল না। ভেতরে একটি ফাইল খাম ছিল। সে কাঁপতে কাঁপতে সেটি খুলল। ভেতরে একটি ট্র্যাজিক পুরনো রেকর্ডের ফটোকপি ছিল, যেখানে তার নাম, জন্মসাল এবং 17 বছর বয়সে প্রতারণা ও সংশোধনাগার থেকে পালানোর অপরাধ লেখা ছিল। পূজা প্রায় দাঁড়াতে পারল না। সে বিষয়বস্তু দেখে অবাক হয়নি। যে জিনিসটি তাকে ভেঙে দিল তা ছিল যে এটি সেই একমাত্র মানুষটির হাতে ছিল যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। সে ফাইলটি বন্ধ করল, মেঝেতে বসে গেল, 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। চোখের জল ক্রমাগত ঝরতে লাগল। যখন অর্জুন বাড়ি পৌঁছালেন তখন অন্ধকার হয়ে গিয়েছিল। তিনি লাইব্রেরিতে গেলেন এবং দেখলেন যে পূজা সেখানে দাঁড়িয়ে আছে, হাতে ফাইলটি নিয়ে। তুমি এটা কবে থেকে জানো? আজ দুপুরে। আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে দুঃখ দেওয়ার আগে এটি যাচাই করতে চেয়েছিলাম। আমি রেকর্ড দেখে দুঃখী নই। আমি দুঃখী যে তুমি আমার কাছ থেকে লুকালে। আমি চাইনি যে তুমি ভাবো যে আমি সন্দেহ করি। আমি শুধু জানতাম না যে এর মোকাবিলা কিভাবে করতে হয়। তো এখন কি? পূজা লাল চোখ নিয়ে জিজ্ঞেস করল। আমি রেকর্ডের তদন্ত করেছি। এতে জালিয়াতির ইঙ্গিত আছে। যে বছর তোমাকে পালানো বলা হয়েছে সেই বছর তুমি একটি দুর্ঘটনার কারণে লাগা আঘাতের জন্য হাসপাতালে ছিলে। কেউ উদ্দেশ্যমূলকভাবে একটি সত্যিকারের অতীতের টুকরো দিয়ে পুরো গল্প তৈরি করেছে। তুমি কি আমাকে বিশ্বাস করো? অর্জুন এগিয়ে গেলেন এবং তার হাত ধরলেন। আমি কেবল বিশ্বাস করি না, আমি এটা খুঁজে বের করব যে কে এটা করেছে এবং এটা শেষ করব। আমি কাউকে তোমাকে আবার ছুঁতে দেব না। পূজা তার কাঁধে মাথা রেখে কেঁদে উঠল, কিন্তু এবার কষ্টের কারণে নয়, বরং নিরাপদ অনুভব করার কারণে। 1 সপ্তাহ পর মিডিয়ায় আবার চাঞ্চল্য সৃষ্টি হল। বিক্রমের বাড়ির একজন চাকরের কাছ থেকে একটি অডিও রেকর্ডিং ফাঁস হল, যেখানে সে নিজেই একজন আইটি কর্মীকে জাল বিচারিক রেকর্ড সম্পাদনা করার নির্দেশ দিচ্ছিল। খবরের কাগজে খবর ছেয়ে গেল। বিক্রমের প্রতিপত্তি এক রাতেই ধসে পড়ল। এক বিশেষ সাক্ষাৎকারে অর্জুন কেবল একটি বাক্যের উত্তর দিলেন, যে কেউ কারো ভবিষ্যৎ নষ্ট করার জন্য অতীত ব্যবহার করে সে হল সেই ব্যক্তি যে কখনো নিজের প্রতি সত্যিকারের জীবনযাপন করার সাহস পায়নি। সেই দিন যখন সূর্যাস্ত দেবদার গাছের উপর তার ছায়া ফেলল, পূজা বারান্দায় দাঁড়িয়ে বেগুনি আকাশের দিকে দেখছিল। অর্জুন তাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। ঝড় কেটে গেছে, তিনি ফিসফিস করে বললেন। যতক্ষণ তুমি আর দিয়া আমাকে ছেড়ে না যাবে ততক্ষণ আমার কিছুতেই ভয় লাগবে না। তিনি ধীরে ধীরে তার চুলে চুমু খেলেন। পরিবার তখন হয় যখন আমাদের নিখুঁত হবার প্রয়োজন হয় না, কিন্তু আমরা সব সময় একে অপরের সাথে থাকি। পূজা চোখের জলের মধ্যে হাসতে হাসতে তার হাত টিপে ধরল। নকল ধ্বংসাবশেষের মধ্যে তারা সবচেয়ে সত্যিকারের জিনিস খুঁজে পেয়েছিল। তা ছিল ভালোবাসা, বিশ্বাস, একটি নতুন শুরু। এক শরতের সকাল। হালকা বাতাস দেবদার গাছের মাঝখান দিয়ে বইছিল, যা সিমলার উপকণ্ঠে একটি উঁচু পাহাড়ে অবস্থিত ছোট ভিলাটিকে ঘিরে রেখেছিল। বাতাস ঠান্ডা, কিন্তু উষ্ণতা ভরা ছিল। পুরো বাগানে ফুল ফুটেছিল, যেন কোনো খুব বিশেষ জিনিসকে স্বাগত জানাচ্ছে। পূজা কাঁচের সামনে দাঁড়িয়েছিল। একটি বিশুদ্ধ সাদা শাড়ি তার পাতলা শরীরে জড়ানো ছিল। তার পরিপাটি করে বাঁধা চুলে একটি সাদা চায়ের ফুল লাগানো ছিল। টেবিলের ওপর অর্জুনের হাতে লেখা একটি ছোট কার্ড ছিল। না পালানোর জন্য ধন্যবাদ। আজ আমি শুধু একটি স্ত্রীকে বিয়ে করছি না, বরং জীবনে শান্তিকেও বিয়ে করছি। সে হাসল, কার্ডটি নিজের হৃদয়ের ওপর রাখল। বাইরে উঠোনে দিয়া ফুলের বিছানার মাঝে দৌড়াচ্ছিল। সে একটি গোলাপি রঙের ফ্রক পরেছিল। তার চুল দুপাশে বাঁধা ছিল। সে ফুলের ঝুড়ি ধরে গান গাইছিল। তার পাশে অর্জুনের মা শ্রীমতী মায়া ধীরে ধীরে হাসছিলেন। তার চোখে সন্তুষ্টির ঝলক ছিল। দিদি, আজ আমি পূজা দিদির জন্য ফুল বিছাব। হ্যাঁ বেটা, ঠিক করে বিছাও, না হলে পূজা দিদি পড়ে যাবেন। শ্রীমতী মায়া নিজের নাতনির মাথায় হাত বুলালেন। তার চোখ পূজাকে দেখছিল, যে সবেমাত্র বড় দরজা থেকে বেরিয়েছিল। তার মুখে এখন সেই শীতলতা ছিল না যা পূজার এই বাড়িতে আসার প্রথম দিনে ছিল। এখন তার চোখের কোণে কোমলতা, স্নেহ এবং কিছুটা কৃতজ্ঞতা ছিল।
তিনি প্রথমে পূজার বিরোধিতা করেছিলেন, ভেবেছিলেন যে তার পুত্রবধূ একজন শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবার থেকে হওয়া উচিত। কিন্তু তারপর তিনি দেখলেন যে কিভাবে পূজা তার নাতনির হৃদয় এবং তার ছেলের হৃদয়কেও সুস্থ করেছে, যা তার প্রাক্তন স্ত্রীর মৃত্যুর পর জমে গিয়েছিল। অনুষ্ঠানটি বাগানে ছোট এবং সাধারণ ছিল। কোনো আড়ম্বর নেই, কোনো জাঁকজমক নেই, শুধু ঘনিষ্ঠ পরিবার এবং কিছু সত্যিকারের বন্ধু। কোনো প্রেস নেই, কোনো লাইভ স্ট্রিম নেই, শুধু সত্যিকারের ভালোবাসা। যখন পূজা দিয়ার হাত ধরে এলো, তখন সবার নজর তার ওপর ছিল। হালকা রোদ তাদের প্রতিটি পদক্ষেপে পড়ছিল। অর্জুন পথের শেষে দাঁড়িয়েছিল, একটি ধূসর স্যুট পরে। তার চোখ এক মুহূর্তের জন্য তার দিক থেকে সরল না। দিয়া এগিয়ে দৌড়ে গেল, পথে গোলাপের পাপড়ি বিছিয়ে। যখন সে কাছে এলো, তখন সে পূজার কানে ফিসফিস করে বলল, পূজা দিদি, আপনাকে একটি পরীর মতো লাগছে, বাবা কেঁদে ফেলবেন। পূজা হাসতে হাসতে হেসে উঠল, তার চোখের কোণে জল এসে গিয়েছিল। অর্জুন স্নেহের চোখে তার হাত ধরলেন। তারা লম্বা প্রতিজ্ঞা পড়লেন না, শুধু একে অপরের দিকে তাকালেন, মাথা ঝাঁকালেন এবং একে অপরের হাত শক্ত করে ধরলেন। পুরোহিত সংক্ষেপে বললেন, যখন দুজন মানুষ একসাথে চলার সিদ্ধান্ত নেয়, তখন অতীত একটি ক্ষত থাকে না, বরং একটি যাত্রায় পরিণত হয়, যা দুজনকে এই বর্তমান পর্যন্ত নিয়ে আসে। আজ আমি আপনাদের দুজনকে স্বামী স্ত্রী ঘোষণা করছি। পুরো বাগানে হাততালির বগনভেদী আওয়াজ প্রতিধ্বনিত হল। দিয়া সবার আগে দৌড়ে এলো এবং পূজাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, মা! এই ডাকে সবাই এক মুহূর্তের জন্য চমকে গেল। পূজা বাচ্চাটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, মা এখানে আছে দিয়া। অর্জুন স্ত্রী এবং মেয়ে দুজনের কাঁধেই হাত রাখলেন এবং তারপর নিজের মাথা উঁচু আকাশের দিকে তুললেন। তার মনে হল যেন তার পুনর্জন্ম হয়েছে। সেই সন্ধ্যায় পূজা পেছনের বাগানে একা বসেছিল। সে অনুভব করছিল যে পরিবেশ বদলে গেছে। অর্জুন সারাদিন বাইরে ছিল, কোনো বার্তা নেই, কোনো ফোন নেই, যা গত কয়েক মাসে কখনোই হয়নি। তার হৃদয় হঠাৎ কুঁচকে গেল, যেন কোনো অশুভ সংকেতের পূর্বাভাস পাচ্ছে। ফোন ভাইব্রেট হলো। একটি অজানা নম্বর থেকে একটি বার্তা এলো, জানতে চাও অর্জুন কি জানতে পেরেছে? তার অফিসের ড্রয়ারে দেখো। সে বাড়ির ভেতরে দৌড়াল, লাইব্রেরির দরজা খুলল। তার টেবিলের ড্রয়ারটি বন্ধ ছিল না, ভেতরে একটি ফাইল খাম ছিল। সে কাঁপতে কাঁপতে সেটি খুলল। ভেতরে একটি ট্র্যাজিক পুরনো রেকর্ডের ফটোকপি ছিল, যেখানে তার নাম, জন্মসাল এবং 17 বছর বয়সে প্রতারণা ও সংশোধনাগার থেকে পালানোর অপরাধ লেখা ছিল। পূজা প্রায় দাঁড়াতে পারল না। সে বিষয়বস্তু দেখে অবাক হয়নি। যে জিনিসটি তাকে ভেঙে দিল তা ছিল যে এটি সেই একমাত্র মানুষটির হাতে ছিল যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। সে ফাইলটি বন্ধ করল, মেঝেতে বসে গেল, 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। চোখের জল ক্রমাগত ঝরতে লাগল। 1 বছর পর এক শান্ত বাতাস ভরা সন্ধ্যায় পূজা জানালার কাছে বসেছিল। তার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট ছিল, যাতে 2টি লাল রেখা ছিল। অর্জুন ভেতরে এলেন, তাকে কাঁদতে দেখলেন এবং তার পাশে বসে গেলেন। কি হয়েছে? সে ঘুরল এবং প্রেগন্যান্সি টেস্টটি তার হাতে রাখল। তার চোখ জলজল করছিল। আপনি আবার বাবা হতে চলেছেন। তিনি টেস্টটি দেখলেন এবং তারপর তাকে দেখলেন। তার চোখ একটি শিশুর মতো জ্বলে উঠল। তিনি কিছু বললেন না, শুধু তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাইরে সিমলায় কুয়াশা নামছিল, কিন্তু তাদের হৃদয়ে আলো ছিল। ক্ষতি, ছোটখাটো সন্দেহ, ঘৃণা, এখন শুধু স্মৃতিতে একটি ঝাপসা রেখা ছিল। তারা ঝড়ের মধ্য দিয়ে পার হয়ে এসেছিল, অন্য কেউ হওয়ার জন্য নয়, বরং নিজের কাছে ফিরে আসার জন্য, আগের চেয়ে অনেক বেশি পূর্ণ এবং শান্ত। এবং সেই জীবনটি সহজ ছিল, কিন্তু এটি সেই জিনিসটি ছিল যাকে অর্জুন, এমন একজন ব্যক্তি যার কাছে একসময় সব কিছু ছিল, নিজের জীবনের প্রায় পুরো অংশ ব্যয় করে তার আসল মূল্য বুঝেছিলেন। এই গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। নিচে কমেন্ট করুন আপনি এই গল্পটি ভারত থেকে শুনছেন নাকি অন্য কোনো জায়গা থেকে। আপনার প্রতিটি লাইক, শেয়ার এবং মন্তব্য আমাদের আরও ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে এটি দেখছেন এবং আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আমার প্রার্থনা যে আপনারা সবাই যেখানেই থাকুন সবসময় খুশি এবং সুরক্ষিত থাকুন।
যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে তা আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা আপনাদের গল্প শুনতে পছন্দ করব।